শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সোমশুভ্র গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা কেউ যদি এসে থাকো আমাকে একটু জানাও যে আমি ঠিকমতো তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা। আমি ঠিকমতো তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা যদি আমাকে জানাও তাহলে খুব ভালো হয়। মহুয়াদি এসেছো, সংযুক্তা এসেছো, তাপসীদি, নীলাঞ্জন, সোনালিদি, উর্মিদি এসেছো। আমাকে একটু জানাও না গো, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, নীলাঞ্জন বলছে অডিবল, ভিজিবল, তাপসীদি বলছে অল ক্লিয়ার। তাহলে যখন মোটামুটি আমার সব বন্ধু বান্ধবরা আসতে শুরু করেছে তখন আমি তো আমার ঘটনার ঝুলি খুলে বসতেই পারি। মহুয়াদি বলছো একদম ঠিকঠাক আছে। ব্যাস ব্যাস, সংযুক্তার কাছে, উর্মিদির কাছে, সবার কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। তাহলে আমি আজকে আমার ঘটনার ঝুলি খুলে বসি। কিন্তু প্রতিবার আমি যেই যেটা দিয়ে সূচনা করি আর কি, সেই পর্বটা তো আমাকে করতেই হয়। সেটা হচ্ছে, আমরা যখন এই ধরনের অতীন্দ্রিয় জগতের কথা বলবো তখন হতে পারে যে আমাদের কারুর ওপর হয়তো এর একটা কুপ্রভাব এসে পড়তে পারে। তো সেটা তো আমরা কখনোই চাই না। সেই জন্য আমরা যেই শুভ শক্তিতে বিশ্বাসী, আমরা যাকে ঈশ্বর বলি, তো সেই শুভ শক্তিকে স্মরণ করে তার সুরক্ষা বলয়ের মধ্যে বসে আমরা এই সব কথা আলোচনা করব। তো আমার যিনি সুরক্ষা বলয়, সেই বিরাট মানুষটিকে আরেকবার দেখিয়ে দিই। এই যে তিনি সোয়েটার টোয়েটার পরে, কদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। আজকে যদিও একটুখানি কম ঠান্ডার ভাগটা, তবুও ভালোই ঠান্ডা আছে। তো উনিও সোয়েটার টোয়েটার পরে হাজির হয়েছেন তোমাদের সঙ্গে দেখা করবেন বলে। তো আমি আমাদের গোপাল বাবুকে আমাদের সঙ্গে নিয়ে আজকের পর্বে ঢুকে পড়ি। খুব ঠান্ডা পড়েছিল কিন্তু, মানে বিগত বেশ দিন 3-4 আমাদের কলকাতাতে বেশ ভালো রকম ঠান্ডা পড়েছিল। আজও কিন্তু আছে, মানে তুলনামূলক একটু কম হলেও ঠান্ডা কিন্তু ভালোই আছে। আর বিভিন্ন জায়গাতে আমার যেই বন্ধুরা, দিদিরা, সবাই, দাদারা, যারা সবাই শুনছো, আমি তো জানি যে সেই সব জায়গাতে হয়তো আরো ঠান্ডা। মহুয়াদি তো বলছিল যে প্রচণ্ড ঠান্ডা বহরমপুরে। তারপরে আমি তাপসীদি নর্থ বেঙ্গলে আছে, সেখানেও নিশ্চয়ই ভীষণ ঠান্ডা। তো এইটা আর কি, এই ঠান্ডার সময় কিন্তু এইসব কাহিনী খুব জমে। কি বলো, ঝমঝমে বৃষ্টির রাত আর ঠান্ডা, এ দুটোর মধ্যে জমে। হ্যাঁ, ভারতী দিয়ে এসে গেছো, জয়িতা দিয়ে এসে গেছো। নীলাঞ্জন বলছে ভিড় বাসে যেতে যেতে ভৌতিক কাহিনী, এক অনন্য অভিজ্ঞতা। না বন্ধু, তুমি যে ভিড় বাসেও শুনছো, আমাদেরকে ছাড়োনি, এতে আমরা যার পর নাই আনন্দিত। তো হ্যাঁ, তাপসীদি রুম হিটার চালিয়ে বসে পড়েছে, আমারও কিন্তু একটা ছোট্ট রুম হিটার চলছে। তো আজকে চলো বেশ কাঁপতে কাঁপতে ঠান্ডার মধ্যে, মানে আমেজটাকে এনজয় করতে করতে আমরা গল্পগুলো শুনি। তবে প্রথমে আমি একটা বলি না, যে আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর আমি আমার মতো করে আমার সীমিত জ্ঞান বুদ্ধি দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকে সেরকম একটা প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আমার মতো করে। আকাশ, চলে এসেছিস? থাক বাবা। তো আমাকে একজন বন্ধু প্রশ্ন করেছে যে তার একটা অদ্ভুত বিষয় হতো,
সে বহুদিন ধরেই স্বপ্নে দেখত তার বাবা চলে গেছেন, মানে বাবা মারা গেছেন, এবং সেটা ভবিষ্যতে কোনো এক সময় সেইটা কিন্তু সত্য সত্যই ঘটে, সে যেরকমটি দেখত। মানে বোঝাই যাচ্ছে সে ঘটনার পূর্বাভাসটা পেয়ে গেছিল। এবারে আমাকে সেই বন্ধু প্রশ্ন করে যে দাদা, আমি এরকম পূর্বাভাস আমি কেন দেখলাম? মানে পূর্বাভাসটা আমরা দেখি কি করে, প্রিমনিশন আমাদের কি করে হয়? তো আমি আমার মতো করে, গুড ইভিনিং, তো আমি আমার মতো করে সেটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। সেটা ভুলও হতে পারে, আমি আমার অত্যন্ত সীমিত বিদ্যাবুদ্ধি দিয়ে চেষ্টা করছি। যে আমরা যেই পৃথিবীটাতে বাস করি, সেই পৃথিবীটাতে তো একটা তো 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড আমরা যেটাকে বলি, তার একটা লেন্থ আছে, একটা উইডথ আছে, একটা ডেপথ আছে, এইটা তো আছে, এইটাকে আমরা বলবো স্পেস। আর একটা ডাইমেনশন আছে আমাদের টাইম। তো এই স্পেসের এই 3টে আর টাইমটাকে নিয়ে 4 ডাইমেনশনাল বলাও যেতে পারে। তবে বেসিক্যালি স্পেস এবং টাইম, স্থান এবং কাল, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের অস্তিত্ব। আর এবারে একটুখানি আমরা ধরে নাও আমরা এরকম একটা ঘরের মধ্যে বাস করছি, হ্যাঁ, যেখানে আমাদের একটা এই 3টে ডাইমেনশন রয়েছে এবং ঘড়িতে টাইম রয়েছে। আমরা এর মধ্যে বাস করছি। আমরা দেয়ালের ওই পারে কি হচ্ছে, দেয়ালের এই পারে কি হচ্ছে, আমার ছাদে কি হচ্ছে, আমার তলায় কি হচ্ছে, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমি এই স্পেসটার মধ্যে রয়েছি আর সময়টা রয়েছে। এইবারে আমি একটুখানি সেই শ্রীমদ্ ভাগবত গীতাতে চলে যাচ্ছি। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন তার বিশ্বরূপ দেখাচ্ছেন, তখন অর্জুন দেখছেন যে ভগবানের এক মুখ থেকে জন্ম হচ্ছে, আরেক মুখে তিনি খেয়ে নিচ্ছেন সবাইকে, মানে কাল গ্রাস করছে। মানে একদিক দিয়ে জন্ম, আরেক দিক দিয়ে মৃত্যু। আর ভগবান বলছেন যে তুমি কি যুদ্ধ করছো, যাদের দেখছো আমি তো অনেক আগেই তাদের মেরে রেখেছি। এই কথাটা কিন্তু ভগবান বলছেন। তার মানে আমাদের পরে কি হবে এটা কিন্তু পূর্ব নির্ধারিত, একটা স্ক্রিপ্টের মতো। আমাদের পরে যেই ঘটনাগুলো ঘটবে সেইটা কিন্তু পূর্ব নির্ধারিত। কিন্তু আমরা যেহেতু একটা দেওয়ালের মধ্যে আবদ্ধ বাস করছি, আমরা দেখতে পাচ্ছি না। আমার ওই দিকটা যদি অতীত হয়, আমার এই দিকের দেয়ালের ওই পাশে আছে ভবিষ্যৎ। তো আমি অতীতটাকেও আর দেখতে পাচ্ছি না, তার মেমরি রয়েছে, কিন্তু অতীতটাকে তো আমি দেখতে পাচ্ছি না যে সংঘটিত হচ্ছে বলে। ওটা দেওয়ালের ওই পারে। আর দেওয়ালের এই পারে রয়েছে আমার ভবিষ্যৎ, যেটাকেও আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের ধর্মমতে, আমাদের দর্শনে বলা হচ্ছে যে ভবিষ্যৎটা কিন্তু অলরেডি কি হবে সেটা পূর্ব নির্ধারিত, সেটা ঠিক হয়ে গেছে। কিন্তু এই দেওয়ালটা আমার এবং আমার ভবিষ্যতের ঘটনার মধ্যেখানে দেওয়ালটা রয়েছে বলে আমি কিন্তু দেখতে পাচ্ছি না ওদিকটায় কি হচ্ছে। এবারে যারা যোগী পুরুষ, তারা যৌগিক ক্রিয়ার দ্বারা নিজেকে এমন একটা জায়গাতে উন্নীত করেন যে তারা কিন্তু সেখান থেকে সবটা দেখতে পারেন। সবটা আবার মানুষ কখন দেখতে পারে বলতো? বলে যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে। মানে আমাদের শরীর যখন আমরা ত্যাগ করে যাব, তখন আমরা যেই স্টেটে থাকবো সূক্ষ্ম শরীরে, এই ডাইমেনশনসগুলোর বাইরে
তখন আমরা কিন্তু অতীত ভবিষ্যৎ সব দেখতে পাবো এবং সব জায়গাতে আমরা উপস্থিত থাকতে পারবো একই সময়ে। আমাদের এই দেহের সীমা আমাদেরকে সীমিত করে রেখেছে। তো যখন এই বন্ধুটি আমার বলছেন যে আমি কি করে দেখতে পেলাম যে আমার বাবা গত হবেন, হতে পারে যে বাবার সঙ্গে তার যে একটা প্রচণ্ড আত্মিক টান, সেটা কিন্তু একটা সূক্ষ্ম লেভেলে চলে গেছে। মানে সেটা শরীরের বাইরে আত্মায় আত্মায় একটা কানেকশন তৈরি হয়েছে। আর তুমি যখন আত্মিক লেভেলে কোনো জিনিস পারসিভ করো, কোনো জিনিস বুঝতে পারো, দেখো, সেইটা কিন্তু এই বিয়ন্ড অল দিস ডাইমেনশনস। হ্যাঁ, আমি কতটা বোঝাতে পারলাম আমি জানি না। আমি শুনেছি, মানে আমাদেরকে পড়াতে হয় এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির একটা অংশ আমরা পড়াই। তো সেখানে বলেন যে ওনার বাবা একজন মৌলবী ছিলেন। তো উনি বলেছিলেন যে প্রেয়ার যখন আমরা করি, আমরা যখন প্রার্থনা করি, আমরা কিন্তু চোখটা বন্ধ করে নিই। চোখটা কেন বন্ধ করি না, আমরা এই বাইরের ফিজিক্যাল যে দৃশ্যমান জগৎ, সেইটার থেকে নিজেকে বিচ্ছিন্ন করি। যেই তুমি চোখটা বন্ধ করলে তোমার সামনে কিন্তু দেওয়াল, ফার্নিচার, কোনো মানুষজন, কেউ নেই, কিচ্ছু নেই। তুমি তখন একদম চোখটা বন্ধ করে তুমি একটা এমন স্টেটে আছো যেই স্টেটটা কিন্তু সূক্ষ্ম স্টেট, যেই অবস্থাটা সূক্ষ্ম অবস্থা। সেখানে তোমার দেহবোধ নেই, সেখানে তুমি শিশু নও, তুমি বৃদ্ধ নও, তুমি পুরুষ নও, তুমি মহিলা নও, সেখানে তোমার কোনো জাতি, ধর্ম, বর্ণ কিচ্ছু নেই। তুমি যখন চোখ বন্ধ করছো, ইটস অল ডার্ক, অন্ধকার একটা স্পেসের মধ্যে তুমি যেন আছো, মহাবিশ্বে তুমি যেন আছো। এবং তখন তুমি এই জগৎটার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ, যার জন্য মেডিটেশনের মানুষ এত মেডিটেশনের কথা বলে, ধ্যানের কথা বলে। তুমি যখন চোখ বন্ধ করে ধ্যান করছো, তুমি তখন তোমার এই দেহ বুদ্ধির থেকে তুমি নিজেকে উন্নীত করে অন্য একটা লেভেলে নিয়ে যাচ্ছ। সেই লেভেলে গিয়ে কিন্তু তুমি এই ডাইমেনশনসের বাইরের অনেক জিনিস এক্সপিরিয়েন্স করতে পারো। আমরা প্রত্যেকে পারি। এই জন্য যখন কেউ ধ্যানাসনে বসেন বা ধ্যান করেন, প্রথম পদ্ধতিটাই হচ্ছে চোখটা বন্ধ করে নেওয়া। ভেবে দেখো, চোখ খুলে ধ্যান করছে এরকম কিন্তু আমরা কখনো কাউকে দেখি না। আমরা যখন প্রেয়ার করি আমাদের তখনও কিন্তু আমাদের চোখটা আমরা বন্ধ করে নিই। তার মানে আমরা আমাদের এই জড় জগৎ থেকে নিজেদেরকে আমরা বিচ্ছিন্ন করে সেই আত্মিক স্তরে গিয়ে পরমাত্মার সঙ্গে আমরা একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করি। আর যখনই দেহ বুদ্ধির বাইরে একটা আত্মিক জায়গায় আমরা চলে যাই, তখন কিন্তু এই ডাইমেনশনসের বাইরের সিগন্যালসগুলোও আমাদের কাছে আসতে থাকে। এটা কিন্তু একটা দীর্ঘ প্র্যাকটিস। কেননা আমরা চোখ বন্ধ করলেও কিন্তু চোখ বন্ধ করে হয়তো ভাবছি, আরে আমার তো অমুক দিন বিল পেমেন্ট করতে হবে, আরে আমার তো স্কুলের খাতাটা চেক করতে হবে, আরে আমার তো এই কাজটা বাকি রয়ে গেল। আমি হয়তো চোখটা বন্ধ করেছি, কিন্তু আমি জাগতিক কথাই ভাবছি। তখন কিন্তু আমার সেই সূক্ষ্ম অনুভূতিটা আসবে না। কিন্তু যদি আমি দীর্ঘদিন প্র্যাকটিস করে সত্যি সত্যি চোখটাকে এবং মনটাকে, সবচেয়ে বড় কথা মনটাকে, জগতের থেকে একটু সরিয়ে নিতে পারি সেই সূক্ষ্ম স্তরে বা আত্মিক স্তরে, তখন কিন্তু আমরা এমন অনেক সিগন্যালস পাই যেগুলো হয়তো
ভবিষ্যতের পূর্বাভাস বা অতি আগে ঘটে যাওয়া আমাদের পূর্বজন্মের স্মৃতি, সব কিছু মানে এই দেয়ালগুলোর বাইরের যে জগৎ সেগুলো আমাদের কাছে চলে আসে। যখন এই বন্ধুটি বলছে আমি স্বপ্ন দেখতাম, স্বপ্ন তো একটা সুপ্তির অবস্থা যেখানে আমরা কিনা এই জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিই ঘুমের মধ্যে। সে যখন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে সে সেই পূর্বাভাসটা কিন্তু পেতেই পারে, কারণ সে তো ওখানে তার সূক্ষ্ম অবস্থাতে রয়েছে। সে সেখানে কিন্তু তার স্থূল এই বাহ্যিক শরীরটা নিয়ে সে কিন্তু উপস্থিত নয়। তার একটা সূক্ষ্ম জায়গার থেকে, সূক্ষ্ম স্তর থেকে সে কিন্তু সেখানে সংযোগ স্থাপন করছে বিশ্ব চরাচরের সঙ্গে, এবং তার বাবার সঙ্গে তার যে একটা আত্মিক কানেক্ট আছে, একটা কানেকশন আছে, সেইটার জন্য হয়তো বিশেষ করে বাবা সম্বন্ধীয় কিছু পূর্বাভাস তার কাছে পৌঁছে গেছে এবং সেটাই ভবিষ্যতে ঘটেছে, কারণ সেটা তো ডেস্টিনড ছিল, ঘটতে হতো। অনেক সময় আমি শুনেছি যে অনেকে বলে যে আমি না আগে জানতে পেরেছিলাম যে এই দুর্ঘটনাটা ঘটবে। তখন দেখি অনেকে বলে ধুস বাজে কথা, ভুলভাল বকছে। আচ্ছা তুই যদি জানতেই পেরেছিলিস দুর্ঘটনাটা ঘটবে, তুই আটকালি না কেন, তুই বাঁচালি না কেন? বাঁচানো যায় না বন্ধুরা, যেটা ঘটবে সেটা ঘটবেই। তুমি জানতে পারো একটু আগে বা তুমি নাও জানতে পারো, যেরকম আমরা জানি না, কিন্তু আমার জানা বা আমার না জানার ওপরে ঘটনার ঘটা কিন্তু নির্ভর করে না। ঘটনা ঠিকই ঘটবে, তুমি জানতে পেরেও তুমি যদি সাবধানও করো, স্টিল ওইটা যদি তার নিয়তিতে থাকে ওই ঘটনাটা ঘটার, ঘটনা ঠিক ঘটবে। তুমি হয়তো দুদিন আগে জেনে ফেললে। এই জন্য কি জানো তো, আমরা অনেক সময় বিভিন্ন জায়গাতে যাই যে ভবিষ্যতে আমার কি হবে জানতে। আমার ব্যক্তিগত মত আমি বলছি, আমি না জানতে চাই না। একটা খুব বলতে পারো একটা ভয় থেকেই জানতে চাই না যে ভবিষ্যতে কি হতে চলেছে, আমি জেনে কি করব। আর যেটাকে প্রতিকার বলা হচ্ছে, প্রতিকার তোমাকে হয়তো কিছুদিনের জন্য একটা সাপোর্ট দিলেও দিতে পারে, কিন্তু আলটিমেটলি যেইটা হবার সেইটা ঠিক ঘটবে, সেটাকে কেউ স্টপ করতে পারবে না, সেটাকে কেউ আটকাতে পারে না। দেখো না, আমরা সবাই জানি আমরা একদিন মৃত্যুবরণ করব, এটা আমরা জানি, কিন্তু তার জন্য আমরা তো আমাদের চেষ্টাটা বন্ধ করতে পারি না। আমাদের শরীর খারাপ হলে আমরা ওষুধ খাবো, আমরা চিকিৎসকের পরামর্শ নেব, আমরা নিজেদেরকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা করব, কিন্তু এই করে হয়তো কিছুদিন একটু সুস্থ থাকবো, কিন্তু আলটিমেটলি মৃত্যু লেখা আছে, ওটা চরম সত্য, ওটা তো হবেই। সে তুমি যাই এক্সারসাইজ করো আর যাই খাও আর যত সাবধানতা অবলম্বন করো না কেন, ইট উইল হ্যাপেন। তুমি ইউ ক্যানট স্টপ ডেথ ফ্রম কামিং। তো আমি আগের থেকে যদি জেনে যাই, অনেক সময় আমার মনে হয় তাহলে আমরা হতাশ হয়ে যেতে পারি, আমরা নিষ্ক্রিয় হয়ে যেতে পারি, যে এটা তো ঘটতে চলেইছে আর কি করব বলে হাত তুলে দিলাম। আমরা কর্ম থেকে আমরা কর্মবিমুখ হয়ে যেতে পারি, বা আমরা একটা প্রচণ্ড হতাশার মধ্যে চলে যেতে পারি ভবিষ্যতের কোনো একটা খারাপ খবর জেনে। তো আমার কথা হচ্ছে, যেটা ঘটবে সেটা তো ঘটবেই, আগে ভাগে জেনে চিন্তা করে লাভটা কি বলো? আমরা যদি একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করি, সুস্থ থাকার চেষ্টা করি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, এবং আমার আশেপাশের মানুষজনদেরকে ভালো রাখার চেষ্টা করি, একটা সৎ জীবন যাপন করার চেষ্টা করি, সেটাই আমার মনে হয় যথেষ্ট। কারণ আগে ভাগে জেনে নিলে ভয় আছে। খুব কম মানুষের সেই মানসিক দৃঢ়তা বা সাহস থাকে যে সে
ক্ষতি হবে জেনেও সে সেই চাঁদ সদাগরের মতো একেবারে লাঠি নিয়ে হিমতালের যষ্টি হাতে নিয়ে সে দাঁড়িয়ে থাকতে পারে। অতএব এই যে প্রিমনিশন কেন আমাদের হয়, আমার মনে হলো যে এইটি একটি যুক্তি হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ আমার বোধ বুদ্ধি থেকে, আমি একবারও দাবি করছি না যে এটাই হয় বা এটাই সঠিক। তবে যারা যোগী পুরুষ তারা এই দৃষ্টিটাকে নিজেরা কন্ট্রোল করতে পারেন, তাদের আয়ত্তে থাকে। আর আমরা যারা সাধারণ মানুষ, তাদের কাছে হঠাৎ হঠাৎ এর একটা গ্লিমস, এর একটা ঝলক এসে যায়। মানে সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের কাছে হঠাৎ করেই এরকম একটা বার্তা এসে পৌঁছয়। যেরকম আমার দিদি ভাইয়ের কাছে আসতো, আমি তোমাদের আগের পর্বে গল্প করেছিলাম। তো একদম সেইটাই দিদি, ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে অবহেলা করে লাভ কি? বর্তমানে যেটুকু আছে এইটুকুকে সুন্দর করে বাঁচার নামই কিন্তু জীবন। আর আরেকটা কথা মনে রাখতে হবে, মৃত্যুতেও কিন্তু জীবনের শেষ নেই, কারণ আত্মা সত্যিই অবিনাশী। তো এই প্রিমনিশনের আমি যে ব্যাখ্যাটা দিলাম, তাতে তোমাদের কি মন ভরলো? যদি ভরে আমাকে জানিও, আর যদি না ভরে তাও আমাকে জানিও। আমি কিন্তু আমার খুব সীমিত জ্ঞান দিয়ে আমি এটাকে বোঝানোর চেষ্টা করলাম। এইবারে একটা খুব ইন্টারেস্টিং, মানে এবারে আসল ঘটনার মধ্যে যাচ্ছি। কয়েকটা ঘটনা আমি খুব ইন্টারেস্টিং কেন বলছি না, অন্যান্য দিন আমরা কি করি যে আমাদের বন্ধুদের বলা ঘটনা আমরা বলি, তো সেরকম বন্ধুদের বলার ঘটনার স্টক প্রচুর আছে, কিন্তু আমার আজকে মনে হলো একটু অন্য মুডে যদি নিয়ে যাই, বিভিন্ন ফিল্ম স্টারসদের অভিজ্ঞতা কয়েকজনের আমি মানে জোগাড় করতে পেরেছি। কখনো তাদের ইন্টারভিউয়ে তাদের নিজের মুখে শুনেছি, কয়েকটা এই অন্তর্জালের মাধ্যমে আমার কাছে এসেছে কিছু ঘটনা। তো হয় কি, যখন কোনো বিশেষ করে হরর ফিল্ম, মানে ভৌতিক কাহিনী বা অলৌকিক কাহিনী নিয়ে যখন কোনো ছায়াছবি তৈরি হয়, তখন বুঝতে পারছো যে একটা পরিমণ্ডল তৈরি হয়ে যায় কিন্তু। হ্যাঁ, যে সবাই মানে এভরিবডি ইজ টকিং অ্যাবাউট গোস্টস বা প্যারানর্মাল থিংস, বা যারা অ্যাক্টার্স আছে তারা সেইভাবে দে আর প্রিপেয়ারিং দেমসেলভস ফর দ্য রোলস, যে তারা নিজেদের মধ্যে ভীষণভাবে সেইভাবে তৈরি করছে নিজেদেরকে, এবং সঙ্গীতটাও সেরকম হচ্ছে, বাড়ি ঘরটাও তৈরি করা হচ্ছে, সেটগুলো কখনো রিয়েল লোকেশনসে গিয়ে শ্যুট করা হচ্ছে। তো একটা কিন্তু আমেজ, একটা আবহাওয়া তৈরি হয়ে যায়। একটা গল্প যেটা শুরুতেই বলবো, এটা আমার মনে হয় তোমরা অনেকে জানো তো, এটা কিন্তু খুব ফেমাস গল্পটা, মানে এটা খুব ছড়িয়েছিল এক সময় বা চারিদিকে। এই ঘটনাটা হচ্ছে, হিন্দি একটি ফিল্ম হয়েছিল লাডলা বলে। তো লাডলাতে মুখ্য চরিত্রে ছিলেন অনিল কাপুর আর শ্রীদেবী, কিন্তু শ্রীদেবীর অভিনীত চরিত্রটি আসলে করার কথা ছিল দিব্যা ভারতীর। তো দিব্যা ভারতী প্রায় 70% শুটিং সে কমপ্লিট করে আমরা সকলেই জানি যে একটি দুর্ঘটনাতে ওপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়, অপঘাতে মৃত্যু হয়। এবং তখন ফিল্মটা কিছুদিন একটু ধাক্কা খায়। তারপরে প্রডিউসার শ্রীদেবীজিকে সাইন করান ওই রোলটার জন্য, এবং তিনি সেই আবার নতুন করে তার শুটিং শুরু হয়। এইবারে কি হয়, একটি দৃশ্যের একটি পার্টিকুলার ডায়ালগ ছিল, একটা
ডায়লগ যেটা কিনা দিব্যা ভারতী বলেছিলেন অনিল কাপুরের সঙ্গে কথোপকথনে। সেই ডায়লগটা শ্রীদেবী যখন রেকর্ড করছেন, মানে উনি যখন অ্যাক্টিং করছেন, আমরা জানি অভিনেতা অভিনেত্রীরা তো পাতার পর পাতা ডায়লগ মুখস্থ করে নেন, মুখস্থ করে বলেন, এবং শ্রীদেবীর মতো দক্ষ অভিনেত্রী, তার তো মানে তার ভুল হলেও মিনিমাম তিনি তো মানে একদমই অত্যন্ত দক্ষ একজন সুঅভিনেত্রী, কিন্তু তিনি ডায়লগটার একটা জায়গাতে গিয়ে না সমানে আটকে যাচ্ছেন। টেকের পর টেক হচ্ছে, সমানে রিটেক্স হচ্ছে, কিন্তু কিছুতেই উনি আর ডায়লগটাকে ঠিক মতো বলতে পারছেন না, ওই একটা জায়গাতে গিয়েই ডায়লগটা আটকে যাচ্ছে। এইবার এই ইউনিটের সবাই মুখ চাওয়াচাবি করতে শুরু করে, কারণ সেম থিং হ্যাপেন্ড উইথ দিব্যা। মানে দিব্যা ভারতী যখন এই ডায়লগটা ডেলিভার করছিলেন, ওই জায়গাটাতেই উনি আটকে যেতেন, ওনারও প্রচুর বার রিটেক্স হয়েছিল। একটা প্রচণ্ড একটা আনক্যানি ব্যাপার। এবং শুধু এইটাই নয় বন্ধুরা, তখন নাকি পুরো মানে যে সময় লাডলার ওই শুটিংটা হচ্ছে, একটা পুরো ঝাঁ চকচকে একটা মাসালা সিনেমা আমরা যাকে বলি, একদম কমার্শিয়াল সিনেমা, কিন্তু তারা মানে প্রত্যেকজন ক্রু মেম্বার বলছেন যে আমরা ফিল করতে পাচ্ছি যে আমাদের বাইরেও এখানে একটা প্রেজেন্স রয়েছে, এবং সবাই অল্প বিস্তর ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে মানে হঠাৎ করে একটা শিহরণ হচ্ছে, বা সেই ঘাড়ের রোঁয়া খাড়া হয়ে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার হচ্ছে, একটা গা ছমছমে পরিবেশ হয়ে যাচ্ছে। কিন্তু সিনেমাটা তো ভূতের নয় বা থ্রিলার নয়, একদম আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল মুভি। আর ওই যখন শ্রীদেবী বারবার করে ওই একটি জায়গাতে আটকে যাচ্ছেন, এই জিনিসটা লক্ষ্য করেন কিন্তু ওনার সহ অভিনেত্রী রবিনা টেন্ডন, এবং সহ অভিনেতা ছিলেন শক্তি কাপুর। শক্তি কাপুর আর রবিনা টেন্ডন নোটিস করেন, এবং ক্রু মেম্বার্সদের মধ্যেও এটা ছড়িয়ে যায় যে শ্রীদেবীর মতো দক্ষ অভিনেত্রী ওই একটা জায়গাতে এতবার কি করে আটকাতে পারে, খুব আনন্যাচারাল ব্যাপারটা। তখন কি করেন যে শক্তি কাপুর এবং রবিনা টেন্ডন শ্রীদেবীর হাতটা ধরে জোরে জোরে তারা গায়ত্রী মন্ত্র পাঠ করতে থাকেন। সেটের মধ্যেই নাকি বারবার করে তারা গায়ত্রী মন্ত্র পাঠ করতে থাকেন, শ্রীদেবীকে টাচ করে, শ্রীদেবীর গায়ে হাতে এরকম করে হাতটা তার ধরে। এবং অদ্ভুত ব্যাপার, আস্তে আস্তে সেই গ্লুম যেটা হয়েছিল পুরো পরিবেশে সেটা কেটে যায়, এবং শ্রীদেবী কিন্তু তারপরে যখন ডায়লগটা বলেন উনি কিন্তু ওয়ান টেক ওকে, মানে উনি তখন আর না আটকিয়ে ডায়লগটা বলে ফেলেন। এই গল্পটা কিন্তু ভীষণ রকমের প্রচলিত আছে আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এইবারে আসি আরেকটি ঘটনায়। সেই ঘটনাটি হচ্ছে, আমরা জানি যে আমাদের এই ভৌতিক জনরের যে সিনেমাগুলো, তাতে একজন খুব আমাদের ভালোবাসার একজন অভিনেত্রী খুব অভিনয় করতেন চুটিয়ে, তিনি হচ্ছেন বিপাশা বাসু। তো বিপাশা বাসু আর নওয়াজউদ্দিন সিদ্দিকী একটি সিনেমা করছিলেন, সিনেমাটার নাম ছিল আত্মা। তোমরা যদি কখনো পারো, খুব সম্ভবত ইউটিউবে অ্যাভেলেবেল আছে, বেশ ভয়ের, দেখে নিতে পারো আত্মা। তো এই আত্মা যখন শুটিংটা হচ্ছে, যেই ফ্লোরে বসে বিপাশা তার স্ক্রিপ্টটাকে মুখস্থ করছেন এবং তিনি নিজেকে তৈরি করছেন সিনটার জন্য, উনি সমানে শুনছেন যে পাশের কোনো একটা ঘর থেকে একজন ভদ্রমহিলা কাঁদছেন। একটি মহিলা কণ্ঠের ইনিয়ে বিনিয়ে একটা হালকা কান্নার সুর। এবং তিনি যখন রেকর্ডিংও করতে যাচ্ছেন, মানে তিনি যখন ডায়লগ বলতে যাচ্ছেন ক্যামেরার সামনে, তখনও তিনি শুনছেন যে পেছনে একটা ইনিয়ে বিনিয়ে কান্নার সুর।
এবং যার জন্য তিনি বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছিলেন এবং তারও রিটেক নিতে হচ্ছিল। এরপরে আরেকটি ঘটনা ঘটে যে নওয়াজউদ্দিন সিদ্দিকী, এটা কিন্তু নওয়াজউদ্দিন সিদ্দিকীকে আমি বলতে শুনেছি স্ক্রিনে, মানে ওনার নিজের মুখ থেকেই শুনেছি যে উনি বলছেন যে আমি একটা জায়গাতে শট দিচ্ছি, আমার পেছনে একটা বড় ছবি টাঙানো আছে, বলে ছবিটা হঠাৎ করে এরম করে কাত হয়ে গেল। হতে পারে কিছুভাবে হয়তো সুতো টুতো ঠিক মতো ঝোলেনি, একটু ঘুরে গেছে, সোজা করে দেওয়া হলো। আবার সিনটা যখন রিটেক হচ্ছে আবার এরকম করে কাত হয়ে গেল। বলে এইভাবে 3-4 বার এক জিনিস ঘটল, এরকম নিজে নিজে ছবি কাত হয়ে যাচ্ছে। এবং তারপরে যেটা হলো সেটা ভয়ঙ্কর, ছবিটা পুরো খুলে পড়ে ঝনঝন করে পুরো ছবিটা ভেঙে যায়। ছবিটা একদম মানে টাঙানো ছবি যেটা বারবার করে বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে, তারপরে মানে ওরা তো বারবার করে ঠিক করছে আর বারবার করে হচ্ছে, কারণ ওই সিনটাতে ওই দেওয়ালটা দরকার আর ওই ছবিটা দরকার। ওদের একটা সিনেমাতে একটা কন্টিনিউইটির ব্যাপার থাকে, তো যে আগের সিনে যেখানে ছবিটা ছিল সেইখানেই ছবিটা থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেইটাকে মেনটেন করতে গিয়ে যতবার এটা এরকম ঘুরে যাচ্ছে ওরা সোজা করে দিচ্ছেন, তারপরে এক সময়তে ছবিটা নিজের থেকে পড়ে পুরো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। এইটা একটা অদ্ভুত অভিজ্ঞতা তাদের হয়েছিল। আরেক জায়গাতে গুনাহ বলে একটা সিনেমা, সেটা থ্রিলার, সেটাতে বিপাশা বাসু অভিনয় করছেন। তো মুকেশ মিলস বলে একটা জায়গা আছে মুম্বাইয়ে, এই মুকেশ মিলসে শুটিং হচ্ছে। এবারে বলছেন যে মুকেশ মিলসে শুটিংয়ের সময়তে কিছুতেই বলছে যে ঘরে উনি মুখস্থ করছেন তার ডায়লগ, সেই ঘরটাতে উনি কিছুতেই মুখস্থ করতে পারছেন না। মানে একজন দক্ষ অভিনেত্রী যিনি কিনা অনেকগুলো ফিল্ম অলরেডি করে এসছেন, তার মুখস্থ শক্তি মেমোরি যথেষ্ট ভালো, তিনি হঠাৎ করে কিছুতেই একটা ডায়লগ মুখস্থ করতে পারছেন না, এটা হতে পারে না। তো উনি তারপরে আলটিমেটলি উনি ঘর চেঞ্জ করে অন্য কোথাও একটা চলে গেলেন বলে, এবং সেখানে গিয়ে কিন্তু তার ডায়লগটা একদম সুন্দরভাবে তার ডায়লগটা মুখস্থ হয়ে যায়। একটা অদ্ভুত ঘটনা না এগুলো? তারপরে হয়েছিল যে আমাদের আরেকজন অভিনেতা যে ইমরান হাশমি তার বন্ধুদের সঙ্গে, এটা খুব সম্ভবত তিনি তখনও মুভি জয়েন করেননি, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন করেননি, তিনি ভেকেশনে মহারাষ্ট্রে মাথেরান বলে একটা জায়গা আছে, সেই মাথেরানে গিয়ে একটা হোটেলে কয়েকজন বন্ধু মিলে তারা ওঠেন একটা ভেকেশন কাটানোর জন্য, ছুটি। বলছে যে যেই রাত হয়েছে প্রচণ্ড রকমের একটা আওয়াজ, একটা গোঙানির মতো, একটা যন্ত্রণায় গোঙালে চিৎকার করলে মানুষ যেরকম আওয়াজ হয় সেরকম ভীষণ আওয়াজ হচ্ছে পাশের কোনো একটি ঘর থেকে, সমানে আওয়াজ হচ্ছে, কিন্তু ওরা বেরোতে পারছেন না ভয়ে। কেন না ওরা জানেন যে ওদের ওই গ্রুপটা ছাড়া আর দ্বিতীয় কোনো বোর্ডার সেই সময়তে ওই হোটেলটায় ছিল না। সারা রাত এটা চলে, এই গোঙানি এবং চিৎকার, মানে খুব যন্ত্রণায় কেউ গুঙিয়ে গুঙিয়ে চিৎকার করলে যেরকম হয় সেরকম আওয়াজ। এবং ওরা সারা রাত বিনিদ্র রজনী যাপন করেন। পরের দিন সকালবেলাতে তারা একদম সেখান থেকে চেক আউট করে অন্য একটি হোটেলে গিয়ে তারা ওঠেন। এই রকমই আরেকটি ইনসিডেন্ট হয়েছিল বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানজি। উনি কিন্তু আবার নামটা বলেননি কোন জায়গাতে কোন হোটেলের ঘটনা,
উনি বলছেন যে আমি শুয়েছি ঘরে, আর আমি সমানে শুনছি যে আমার ওপরের ফ্লোরে কেউ ফার্নিচার টানাটানি করছে। বলে সারা রাত ধরে কেউ টেবিল টানছে, কেউ চেয়ার টানছে, নানান রকম সাউন্ড হচ্ছে মাথার ওপরে। উনি কি করেছেন, উনি মানে খুব বিরক্ত হয়ে রাতটা তো কাটিয়েছেন, পরের দিন খুব ভোরবেলাতে উঠে রিসেপশনে গিয়ে বলছেন এটা কি, যে আমি তো এখানে পয়সা দিয়ে আছি, মাথার উপরে এইভাবে একজন বোর্ডার সারা রাত্রির এইরকম টানাটানি করেছে, আপনারা দেখেন না যে বাকিদের অসুবিধা হচ্ছে? তখন বলছেন কি বলছেন ম্যাডাম, আপনার ওপরে তো কোনো ঘরই নেই, এবং গিয়ে দেখেন সেটা ছাদ। তিনি টপ ফ্লোরে ছিলেন, তিনি যখন চেক ইন করেছেন অতটা তিনি লক্ষ্য করেননি যে তার ওপরটা অ্যাকচুয়ালি ছাদ। তিনি রাত্রিরে ঢুকেছেন কাজ টাজ করে, শুটিংয়ের করে টায়ার্ড হয়ে তিনি যেখানে ঢুকেছেন, ওপর তলায় কি আছে না আছে সেটা উনি অত নোটিস করেননি। কিন্তু যখন তাকে দেখানো হলো নিয়ে গিয়ে যে দেখুন এটা ছাদ, আর এখানে টেবিল চেয়ার কিচ্ছু নেই, ফাঁকা একটা ছাদ, কিন্তু সারা রাত্রির ওখানে উনি বলছেন যে সারা রাত্রির কেউ টেবিল টেনেছে, চেয়ার টেনেছে, ফার্নিচার শিফট করেছে, আমি ঘুমোতে পারিনি। আর একটা গল্প বলে এই ভুতুরে মানে ফিল্ম স্টারদের ভুতুরে কাহিনীটা আপাতত আমি বন্ধ করব। সেটা হচ্ছে একটি হিল স্টেশনের ঘটনা, এবং এটি ঘটে গোবিন্দার সঙ্গে, গোবিন্দাজি যিনি খুব নাম করা হিরো আমাদের, তার সঙ্গে। এবং কোন হিল স্টেশনের ঘটনা, উনি কিন্তু হিল স্টেশনের নাম করেননি, কিন্তু উনি কর্মসূত্রে মানে শুটিংয়ের জন্য তিনি সেই হিল স্টেশনে তাকে একটি সুইট দেওয়া হয়, তিনি সেখানে তো রাত্রিরে শুয়েছেন। এবারে উনি বলছেন যে আমি রাত্রির বেলায় ঘুম ভেঙে গেছে, আমার বুকের ওপরে অসম্ভব একটা চাপ, এবং তিনি চোখ খুলে দেখছেন তার বুকের ওপর একজন মহিলা বসে আছেন, তার মুখের দিকে এরকম করে মাথা নিচু করে, মানে বুকের ওপর বসে আছেন, ওই সেই বুকের চাপে ওনার ঘুম ভেঙে গেছে, এবং উনি চোখ খুলে দেখছেন ওরকম একটা মহিলা ওনার বুকের ওপর বসে ওনার মুখের দিকে ঝুঁকে পড়েছে। উনি তো সঙ্গে সঙ্গে একেবারে মানে ছিটকিয়ে কোনো রকমে নিজেকে সেই এই অবস্থা থেকে মুক্ত করে সমস্ত আলো টালো জ্বালিয়ে দিয়েছেন ঘরের। এবারে দেখছেন তার ঘরের অনেক জিনিস ওলট পালট হয়ে আছে, মানে যেখানে সুটকেস ছিল সেটা সরে গেছে, যেখানে টেবিল ছিল সেটা সরে গেছে, জলের বোতল ছিল হয়তো পড়ে গেছে, মানে একটা মেস হয়ে আছে তার পুরো রুমটাতে। তো বুঝতেই পারছো যে তিনি তো আর শুতেও পারেননি, কিছুই করেননি। দেন অ্যান্ড দেয়ার প্রডিউসারকে ফোন টোন করে তার আলাদা থাকার ব্যবস্থা করা হয়, তিনি অন্য জায়গায় চলে যান, কিন্তু তার এই রকম একটা অভিজ্ঞতা হয়েছিল। এই রকম বহু অভিজ্ঞতা কিন্তু যারা পারফর্মিং আর্টিস্ট বা যারা হয়তো ট্যুরের কাজ করেন, অনেক ট্যুরে যেতে হয় তাদেরকে, এরা কিন্তু ফেস করেন, কারণ তারা তো বিভিন্ন জায়গায় যান। আর দেখো হোটেলের ঘর, রিসর্টের ঘর তো প্রপারলি ক্লিন ইন আ ফিজিক্যাল ওয়ে, মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, মপড, ক্লিনড, শিটসগুলো ওয়াশড, এটা ঠিক, কিন্তু যেটা অরা বা স্পিরিচুয়াল ক্লিনজিং যেটাকে আমরা বলি, সেটা তো আর হয় না। যে প্রত্যেকবার একজন বোর্ডার বেরিয়ে যাবেন আর ওখানে একটা পুজো দেওয়া হবে, কি ওখানে কোনো একটা যাগযজ্ঞ করা হবে, আবার নেক্সট বোর্ডার আসবে, এটা তো হয় না বলো। কাজেই সেই এনার্জিগুলো কিন্তু ওখানে থেকে যায়। আর যদি সেগুলো অশুভ এনার্জি হয় তাহলে তো কথাই নেই, কারণ নানান রকম মানসিকতা নিয়ে এই সব হোটেলে
মানুষ থাকতে আসে। তো কার যে কি মানসিকতা, কে যে কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, তার চরিত্র কেমন, আমরা তো কেউ জানি না। কাজেই তাদের এই যে তাদের এনার্জিগুলো কিন্তু, এটা কিন্তু জীবন্ত মানুষের ক্ষেত্রেও হয়। কাজেই আমি একটা পর্বে বলেছিলাম, পেন, চিরুনি, ঘড়ি, আংটি, এরকম জামা কাপড়, এরকম কিছু কিছু জিনিস আছে, এবং তোমার পুজো করা তোমার আসনের ঠাকুর কখনো কাউকে ব্যবহার করতে দেবে না, কারণ এগুলো খুব পার্সোনাল জিনিস, তো খুব ব্যক্তিগত জিনিস। এগুলোর মধ্যে আমাদের এনার্জি ভীষণভাবে থাকে, সেইটা আরেকজনের এনার্জির সঙ্গে ম্যাচ নাও করতে পারে, আর এই ম্যাচিংটা যদি না হয় তখন কিন্তু দুজনেরই ক্ষতি। এর জন্য কিন্তু ভূত টুত হবার দরকার নেই, এটা জীবন্ত মানুষদের মধ্যেই এইটা হতে পারে। যার জন্য যখন সম্বন্ধ দেখা হয়, মোটামুটি দেখে নেওয়া হয় যে পরিবারের সেটআপ একই রকম, তাদের মোটামুটি খাওয়া দাওয়া একই রকম, তাদের ধ্যান ধারণা একরকম কিনা, যাতে এনার্জির বিশেষ ক্ল্যাশ না হয় নবদম্পতির মধ্যে। এই জন্য কিন্তু এতটা বাছবিচার করতে হয়, কারণ এনার্জি একটা বিরাট জিনিস, পুরো পৃথিবীটাই এনার্জিতে চলছে। কাজেই মনে রেখো, পেন, বিশেষ করে যে পেনটাতে তুমি রেগুলারলি লেখো, তোমার প্রিয় পেন, পেন, চিরুনি, ওয়াচ, রিস্ট ওয়াচ, আংটি, জামা কাপড়, হ্যাঁ, এই কয়েকটা জিনিস, এবং এই যে বিছানায় বসা, যেখানে কেউ শোয়, লিভিং এরিয়া অবধি ঠিক আছে, কিন্তু কোনো কাউকে, অপরিচিত লোককে বা যে লোকের সঙ্গে তোমার খুব ভালো ম্যাচ করছে না, তাকে বেডরুমে নিয়ে গিয়ে বসালে, বা তার বাড়িতে তুমি রাত্রিবাস করলে, কি সে তোমার বাড়িতে রাত্রিবাস করলো, এটা কিন্তু ঠিক না। সেই ভদ্রলোককে বা ভদ্রমহিলাকে তুমি যদি খুব ভালো করে জানো, তার নেচারটা জানো, যে না এ সজ্জন ব্যক্তি, তখন তার জন্য তাও ঠিক আছে। কিন্তু নয়তো এই এনার্জির বিপাকে পড়ে কিন্তু অনেক কিছু হতে পারে। সেই এনার্জির বিপাক থেকে কি হতে পারে, এবার সেই রকম আরেকটি গল্প বলবো। এটাও কিন্তু আমি সোর্স করেছি ডিসকভারি চ্যানেলের একটা প্রোগ্রাম থেকে, যেখানে রিয়েল স্টোরিজ বলা হয়। আমি আজকে এই গল্পগুলো একটু বলছি, কারণ দেখো, বন্ধুদের পাঠানো গল্পের স্টক আমার কিন্তু এখনো প্রচুর আছে, সেগুলোতেও আমি যাব, সময় থাকলে আমি ঢুকবো। কিন্তু আমার মনে হলো আমি যদি আরেকটু সেশনটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য একটু বাইরের গল্প তোমাদের কাছে একটু চাট মশলার মতো দিয়ে দিই, তো কেমন লাগে। তো তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানাও। আমি তো খুব একটা কমেন্ট দেখতে পাচ্ছি না, তো এই ধরনের ঘটনা কি তোমাদের শুনতে ভাল লাগছে? তাহলে আমাকে একটু জানাও। তাহলে আমি সেই ডিসকভারি চ্যানেলের ওই একজন ভদ্র মহিলার গল্পে আমি যাব, যেটা কিনা সত্য ঘটনা। সত্য ঘটনা ছাড়া তো আমি কোনো কিছু পরিবেশন করি না, এটাও সত্য ঘটনা। সুজা বলছে ভাল লাগছে, আর বাদ বাকি আমার দিদিরা, বোনেরা, বন্ধু, ভাই যারা রয়েছে, তারা কি বলছে? এগুলো ঠিক আছে? আমি কি বলবো, নাকি আবার সেই আমার একদম পরিচিত গল্পেতে চলে যাব? বলো। সংযুক্তা বলছে হ্যাঁ দাদা বলো, বেশ লাগছে শুনতে। মহুয়াদি, তাপসীদি, উর্মিদি বলো। যে ঠিক লাগছে। মহুয়াদি বলছো ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার প্রিয়জনদের
যাদের ভালো লাগার জন্য এই অনুষ্ঠান, তাদের ভালো লাগছে। তোমরা আমার খুব 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 প্রিয়, সেই জন্য তোমাদের যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদেরকে দেব। তাহলে আমি এই ভদ্রমহিলার গল্পটা তোমাদেরকে শোনাচ্ছি, ঘটনাটা। এই ভদ্রমহিলার নাম নীলাঞ্জন বলছে খুব ভালো লাগছে, উর্মিদি বলছো ভালো লাগছে, তাপসীদি বলছো ব্যাস ব্যাস। আমার সমস্ত পরিবারের লোকেরা বলছে যখন তাদের ভালো লাগছে, বা নীলাঞ্জন বলছো বিশেষ করে ফিল্মের গল্পগুলো, হ্যাঁ আরও আছে নীলাঞ্জন, আমি এরকম মাঝে মাঝে তোমাদের চাট মশলার মতো একটু দেব। হ্যাঁ কাকুলি ম্যাডাম বলছেন খুব ভালো লাগছে দাদা। হ্যাঁ রুবি ম্যাডাম বলছেন হ্যাঁ ম্যাডাম আমি এই জন্যই না আমি চাইছিলাম যে একটুখানি বাইরের গল্প একটুখানি। মৌমিতা বলছে এসে গেছি দাদা, খুব কি দেরি করে, একটু দেরি করে ফেলেছো মৌমিতা, তুমি শুনে নিও বাকিটা। হ্যাঁ তো আজকে আমরা একটু অন্য রকমের গল্প করছিলাম। তো এইবারে যে ঘটনাটা বলছি, এই ঘটনাটার যিনি কেন্দ্র চরিত্রে, সেই ভদ্রমহিলার নাম অ্যাম্বার গিলমোর। হ্যাঁ, মার্কিন মুলুকের মহিলা, এবং তিনি মিসিসিপি শহরে তিনি বাস করেন। তো তিনি সিঙ্গল মাদার, একাই তার মেয়েকে নিয়ে তিনি থাকেন, এবং তার একজন বয়ফ্রেন্ড আছে যে তার সঙ্গেই থাকে, তার নাম জেমস। আর মেয়ের নাম খুব সম্ভবত রাইলি। মেয়ের নামটা আমি একটুখানি বিস্মরণ হচ্ছে, খুব সম্ভবত রাইলি। তো এই ভদ্রমহিলা তার তিনি উইডো না তিনি সেপারেটেড আমি ঠিক জানি না, তবে তিনি সিঙ্গল মাদার, মেয়েকে মানুষ করছেন, এবং তার সঙ্গে আবার নতুন করে নিজের সংসারের কথাও ভাবছেন বলে তার এই বিশেষ বন্ধুটি জেমস, সেও তাদের সঙ্গে থাকে। নীলাঞ্জন বলছে আমার ওয়াইফ অনিমাও শুভেচ্ছা। আর যে শুধু চাট মশলায় না না, শুধু এই যে চাট মশলা দিচ্ছি, এরপরে পকোড়াও দেব। এই তো ছোট ছোট চাট মশলা হলো, এবারে দেখো না এইটা কিন্তু বেশ পকোড়া। এই যে এবারে যে ঘটনাটা বলছি, তো কি হচ্ছে যে এই ভদ্রমহিলা মিসিসিপিতে একটা খুব সুন্দর বাড়িতে থাকেন, একটু সাবার্বসে, একটু আউটস্কার্টে থাকেন। ওদের যেরকম হয় সুন্দর একটা কটেজ টাইপের বাড়ি, সেরকম একটা বাড়িতে থাকেন। আর ভদ্রমহিলা চাকরি করেন একটা কর্পোরেট হাউসে। সেখানে তিনি সেলস ডিপার্টমেন্টে কিছু একটা পদ হোল্ড করেন। তো হ্যাঁ নিশ্চয়ই সুস্বাগতম। কাকুলি বলছেন আজ ফার্স্ট টাইম হাজব্যান্ডকেও বসিয়েছি, খুব ভালো, নতুন বন্ধু পেলে তো খুব ভালো লাগে, সুস্বাগতম দাদা। তো কি হয়েছে যে ইনি তো চাকরি করেন, আর পাশে পাশে তিনি একটা বিজনেস করেন। সে বিজনেসটা কি, সেটা হচ্ছে তিনি কিছু অ্যান্টিক ফার্নিচার কেনেন। এবারে সেই ফার্নিচারগুলোকে তিনি আবার একটু মডিফাই করেন নিজের মতো করে, তিনি বেশ চড়া দামে সেগুলোকে বিক্রি করেন। এটা তার একটা সাইড বিজনেস, এবং তার এই বিজনেসটা খুব ভালো রান করে, খুব ভালো চলছে। তো একদিনকে কি করছে যে তিনি খুঁজে দেখছেন যে একটা সুন্দর ভ্যানিটি মানে ড্রেসিং টেবিল, একটা সুন্দর ভ্যানিটি তিনি দেখেছেন ওয়েবসাইটে। একটা সেই আগেকার দিনে হতো না, সেই সুন্দর কারুকাজ করা একটা আয়না, চেস্ট অফ ড্রয়ার্স থাকতো, অনেকগুলো ড্রয়ার থাকতো, নিচে বড় বড় পা থাকতো, অন্যরকম একটা বেশ রাজকীয় একটা। এবং তিনি যেহেতু এই অ্যাম্বার যেহেতু বিদেশি নানান রকম অ্যান্টিক ফার্নিচার নিয়ে ডিল করেন, তো দেখেই বুঝতে পারছে যে এই ফার্নিচারটা না একটা ভিক্টোরিয়ান এজের একটা ফার্নিচার।
তো সেইটাকে ও বলেছে, ও ফোন করে ওর বয়ফ্রেন্ড জেমসকে বলেছে যে জেমস, তুমি এইটা আমার জন্য একটু, আমি তো অফিসে আছি, তুমি প্লিজ এইটা কালেক্ট করে নাও এর দোকানে থেকে, কারণ এটা আমি হাতছাড়া করব না, এটা একটা দারুণ একটা অ্যান্টিক পিস, আমি এটাকে ভালো দামে বিক্রি করব, তুমি এটাকে নিয়ে এসো। তো এবারে যখন বাড়ি ফিরেছে দেখছে যে জেমস তো নিয়ে এসেছে, নিয়ে এসে বারান্দাতে রেখেছে। ও ঢুকেই তো দেখছে ওরকম একটা সুন্দর একটা সেই প্রাচীন কারুকাজ করা একটা ভ্যানিটি দাঁড়িয়ে আছে। এবারে ও কি করেছে, কিন্তু ওর না, মানে এবারে জেমস জিজ্ঞেস করছে আচ্ছা আমি কি এটাকে ওয়ার্ক স্পেসে নিয়ে যাব, মানে ওদের যে ওয়ার্ক স্পেস সেটাতে হচ্ছে সেখানে ওরা এটাকে ঘষা মাজা মডিফিকেশন যা হয় এই সমস্ত তারা করে। তো তাকে বলছে যে আমি কি এটাকে ওয়ার্ক স্পেসে নিয়ে যাব। অ্যাম্বার না এটার দিকে কিরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছে একটা আবিষ্ট হওয়ার মতো, বলছে না, এটাকে জেমস তুমি আমাদের বেডরুমে নিয়ে গিয়ে রাখো। বেডরুম? তুমি বিক্রি করবে না? তখন অ্যাম্বার বলছে আমি না ঠিক বুঝতে পারছি না, হয়তো আমি বিক্রি করব না, জানো আমার এটাকে খুব, মানে এটা খুব দারুণ একটা লাগছে জিনিসটাকে, মানে ঠিক ভালো লাগা কিনা বলতে পারছে না, কিন্তু একটা অদ্ভুত অ্যাট্রাকশন আছে, একটা অদ্ভুত আকর্ষণ আছে। ও না একবার দেখেই সামনে থেকে কিরকম একটা অ্যাটাচড হয়ে গেছে। বলছে তুমি আপাতত তো এটাকে বেডরুমে নিয়ে গিয়ে রাখো আমাদের খাটের পাশে, তারপরে আমি ডিসাইড করব যে এটাকে আমি কি করব। তো জেমস বলেছে ঠিক আছে ফাইন, নিয়ে গিয়ে দুজনে মিলে টিলে তো একটা বেডরুমের একটা কর্নারে রেখে দিয়েছে। অ্যাম্বারের কি হচ্ছে, বারবার করে না চোখ চলে যাচ্ছে আয়নাটার দিকে, ও সামনে গিয়ে এরকম করে চুপ করে দাঁড়িয়ে আছে, এরকম টাচ করে করে দেখছে, যেটা কিন্তু ওর হয় না সাধারণত। ও তো ডিলার, ওর কাজ হচ্ছে এটাকে ঠিকঠাক করে এটার ভ্যালুটা আর একটু বাড়িয়ে এটাকে বিক্রি করে দেওয়া, কিন্তু ও কিছুতেই সেই প্রক্রিয়াটা স্টার্ট করতে পারছে না। তখন জেমস ওকে জিজ্ঞেস করছে যে আচ্ছা অ্যাম্বার, তুমি কাজ শুরু করবে কবে থেকে এই ফার্নিচারটার ওপরে? আচ্ছা কাল করব। আবার কাল এলো যেই, আচ্ছা পরশু করব। এরকম করে না ও পিছোচ্ছে, বলছে দিয়ে দেখা গেল 10-15 দিন কেটে গেছে, তবুও স্টুডিওতে কিছুতেই নিয়ে যাচ্ছে না এই ফার্নিচারটাকে, এবং এর গায়ে কিছুতেই কিছু করছে না। এবং ও না সেই হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তখন জেমস ওকে জিজ্ঞেস করছে আচ্ছা একটা কথা বলি, তোমার কি কিছু, মানে কিছু হয়েছে, কিছু প্রবলেম হচ্ছে, তুমি হঠাৎ হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছো এই ফার্নিচারটার সামনে, তুমি এটাকে কিছু করতে চাইছো না, ব্যাপারটা কি, মানে সামথিং বদারিং ইউ, তোমাকে কি কিছু, মানে তোমার কি মনে হচ্ছে কিছু গন্ডগোল? বলে আরে না না, তবে জানো তো আমার না কিছুতেই এইটার, মানে এইটাকে এটার গায়ে হাত দিতে ইচ্ছা করছে। গায়ে হাত মানে মডিফিকেশন, এটা যেমন আছে এটাকে আমার সেরকমই রাখতে ইচ্ছে করছে, মানে আমার না মনে হচ্ছে না এর থেকে আমি কিছু এটাকে চেঞ্জ করি, এরকম একটা ফিলিং হচ্ছে আমার, তাই আমি ঠিক কাজটা করতে পারছি না, যে হয়তো আমি এটা আমার নিজের জন্যই রেখে দেব, এরকম ভাবছে। এবারে এদিকে হচ্ছে কি, ওর যে মেয়ে রাইলি, সে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে, ওদের তো একটা আলাদা ঘর থাকে বাচ্চাদের নার্সারি বা মেয়েদের একটা সেপারেট রুম বাচ্চার, সেখানে দেখছে সে তো তার এক বন্ধু কোথা থেকে বাগিয়েছে, যাকে কিনা দেখা যায় না, শুধু বলছে লেডি ইন হোয়াইট, একজন ভদ্রমহিলা যে নাকি সাদা কাপড় পরিহিত। বলছে সে নিজের মনে চা ঢালছে, খেলনা বাটি চা ঢালছে, কাপে করে ভান করছে চা খাবার, এবং সামনে কথা বলছে কারুর একজনের সঙ্গে।
তো অ্যাম্বার ঢুকে বলছে, তুমি কার সঙ্গে কথা বলছো? মা, এই তো এনার সঙ্গে কথা বলছি, হাত দিয়ে দেখাচ্ছে। মা তো কাউকে দেখতে পাচ্ছে না। বলে, কে? বলছি, এই যে আমার সামনে বসে আছে, দ্য লেডি ইন হোয়াইট, সাদা জামা পরা এই যে ভদ্রমহিলা। বলছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বলছে, ও কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে, আর তোমার সম্বন্ধে অনেক রকম প্রশ্ন করে আমাকে। দেখো, বিদেশে একটা কনসেপ্ট ভীষণ চলে, ইম্যাজিনারি ফ্রেন্ড। যে ওরা বাচ্চাদেরকে যেভাবে মানুষ করে, বাচ্চারা অনেক সময়তে একাকিত্বে ভোগে, তখন তারা একটা কাল্পনিক বন্ধু বানিয়ে নেয়। আর যেহেতু এই ঘটনাটা ঘটছে বেশ কিছুদিন পর, মানে এই ফার্নিচারটা আসার প্রায় 10-15 দিন পর, তো ভাবছে যে ওই ফার্নিচারটার সঙ্গে যে কোনো সম্পর্ক আছে এটা কিন্তু মাথাতেই আসছে না। কিন্তু ও বলছে যে এরকম একজন লেডি আছে আর সে অনেক কোয়েশ্চেন করে অ্যাবাউট ইউ। তখন মা তো এগুলো খুব একটা বেশি পাত্তা দেয়নি, কিন্তু এবারে মা দেখছে মানে ভদ্রমহিলার না দিনকে দিন শরীরটা খারাপ হচ্ছে। অ্যাম্বারের কথা বলছি। শরীরটা খারাপ হচ্ছে, দুর্বলতা হচ্ছে, পেটের গন্ডগোল হচ্ছে এবং ভীষণ এক্সস্টেড, টায়ার্ড, সবসময় মনে হচ্ছে ঘুমিয়ে থাকি, এরকম একটা অবস্থা। তো ও বুঝতে পারছে না যে কি হচ্ছে, এবং যত বেশি তার এই শরীরের অবনতি ঘটছে তত বেশি বাড়ির মাহলটা, বাড়ির আবহাওয়াটা বদলাচ্ছে। একটা হেভিনেস, একটা সাংঘাতিক একটা গুমোট ভাব বাড়ির মধ্যে। আর ও তো ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। আর মেয়ের যেন এই ইমাজিনারি বন্ধুর সঙ্গে কথা বলা, খেলা দিনকে দিন বেড়ে যাচ্ছে। একদিনকে ও মেয়ের কাছে গেছে, আবার এরকম শুনছে যে মেয়ে কথা বলছে। এই তুই কি করছিস রে? কার সঙ্গে কথা বলছিস? ওরও তো শরীরটা ভালো নেই। একটু ঝাঁঝিয়ে বলছে, কার সঙ্গে কথা বলছিস? বলছে, মা তুমি আমার সঙ্গে খেলো। বলছে, আমি এখন খেলতে পারবো না, আমার শরীরটা ভালো নেই, আমার পেটে মনে হচ্ছে একটু স্টামাকে প্রবলেম হচ্ছে, আমি আজকে খেলতে পারবো না। তখন বলছে, তুমি ভীষণ ব্যাড, তুমি খারাপ মা। ও না অবাক হয়ে গেছে। বলছে, লেডি ইন হোয়াইট বলছে তুমি যদি আমার সঙ্গে খেলো তুমি ভালো মা, আর তুমি যদি আমার সঙ্গে না খেলো তুমি বাজে মা, তুমি পচা মা। তো বলছে, কোথায় তোমার লেডি ইন হোয়াইট? কি এখানে আছে? বলছে, হ্যাঁ ওই তো দাঁড়িয়ে আছে ওখানে। বলে, ঘরের কোণে বাচ্চাদের একটা টেন্ট করে খেলে ওরা অনেক সময়তে, একটা তাঁবু, ওই তাঁবুটা বলছে ওই তো ওই তাঁবুর মধ্যে বসে আছে, আমাদেরকে দেখছে। দিনের বেলা কিন্তু ভদ্রমহিলার তো গায়ে কাঁটা দিয়ে উঠেছে। ভদ্রমহিলা না ওখান থেকে যেই সরতে যাবে দেখছে একটা ছোট্ট বেবি ডল ছিল বাচ্চাটার, একটা বাচ্চা, এবং তাকে ব্যাটারি লাগালে সে বাচ্চাদের মতো ওরকম খিক খিক করে হাসতো আর কিছু কথা বলতো আদো আদো ভাষায়। থাকে না এরকম পুতুল, একটা রেকর্ডেড ডিভাইস থাকে ভেতরে আর ব্যাটারি অপারেটেড। এবারে দেখছে হঠাৎ করে পুতুলটা এরকম করে ঘাড় ঘুরোচ্ছে আর ওই খিক খিক করে হাসছে আর রেকর্ডেড ভয়েসটা ভেতর থেকে বাজছে। তো ভদ্রমহিলার এত রাগ লেগেছে, বিরক্ত লেগেছে, ও না পুতুলটাকে তুলে ব্যাটারিটাকে খুলে নেবে আর কি, পুতুলটা যাতে না বাজে। এর ব্যাটারি খুলতে গিয়ে দেখছে ব্যাটারি নেই সেখানে। ইম্যাজিন করো, ব্যাটারি ছাড়া পুতুলটা কথা বলছে, ঘাড় নাড়াচ্ছে, মানে ব্যাটারি অপারেটেড ডল যার ব্যাটারিটাই নেই, ও খুলতে গিয়ে দেখছে। ওই মেয়ের ঘরে মেয়ে বলছে ওদিকে লেডি ইন হোয়াইট বসে আছে, তোমাকে পচা মা বলছে, এদিকে পুতুলটা এরকম খিক খিক করে হাসছে আর কথা বলছে, কিন্তু ব্যাটারিটা নেই। ঠিক বলেছ নীলাঞ্জন, এর পরের ঘটনাটাই দেখো কি হয়। এবারে ও কি করেছে, অ্যাম্বার তো ওখান থেকে বেরিয়ে চলে গেছে,
গিয়ে হঠাৎ শুনছে কিচেন থেকে ছটছট 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 করে জল পড়ছে বেসিন থেকে, সিঙ্ক থেকে। গিয়ে দেখছে কলটা একেবারে ফুল ব্লাস্টে খোলা। ও তো গিয়ে বন্ধ করেছে। আর ওখানে কি ওদের কিচেনে যেরকম থাকে না, একটা ডাইনিং টেবিল, কয়েকটা চেয়ার, এক পাশে রান্নার যে ওই মডিউলার যে ওই ব্যাপারটা থাকে, ওটার মধ্যেই মানে কিচেন ক্রাম ডাইনিং রুম বলতে পারো। তো কলটা খোলা, কলটা খুলে এবারে ও যেই পেছন ফেরে আবার কিছুটা গেছে, আবার দেখছে কলটা চালু হয়ে গেছে। এইবারে কলটার কাছে যেতে গিয়েও দেখছে এই টেবিলের ওপরে সমস্ত চেয়ারগুলো উল্টে 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 সাজানো, ব্যালেন্স করে। এটা কিন্তু পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটিতে সাংঘাতিক হয়। মানে একটু আগেই যেই চেয়ারগুলো নর্মাল আছে, ও দেখছে এই টেবিল, ডাইনিং টেবিলের ওপরে একটা চেয়ার, তার উপরে আরেকটা চেয়ার, তার উপরে একটা চেয়ার, সব উল্টো উল্টো করে রাখা এবং অদ্ভুত ব্যালেন্স করে সেগুলো রয়েছে, সেটা পড়ে যাচ্ছে না। আর সব কটা কাপবোর্ড, যতগুলো এরকম দেয়াল আলমারি আছে, সব ডালাগুলো খোলা, সব ড্রয়ারগুলো খোলা, সব ড্রয়ারগুলো খোলা, সমস্ত ডালাগুলো খোলা, এবং ওরকম টেবিলের ওপর উঁচু হয়ে আছে, আর কল খোলা। ও তো চিৎকার করে বেরিয়ে এসেছে, মানে ও তো মানে পাচ্ছে না মানে সহ্য করতে জিনিসটাকে। ও তো বুঝতে পেরেছে যে বাড়িতে ভয়ঙ্কর কিছুর একটা অ্যাটাক হয়েছে। এইবারে ও গিয়ে যখন জেমস ফিরেছে বাড়িতে, তখন বলছে যে জেমস, বাড়িতে কিছু একটা ঘটছে। কি ঘটছে? বলে কিছু একটা ঘটছে, এরকম এরকম হয়েছে আমার সঙ্গে। যা হয়, তুমি কি মিন করছো? এটা ভূত? বলে সিরিয়াসলি তুমি ভাবছো এই যুগে ভৌতিক কাণ্ড ঘটছে আমাদের এই বাড়িতে? এরকম ওপেন একটা বাড়ি, চারিদিকে আলো, হাওয়া, বাতাস, তুমি মনে করছো এখানে ভৌতিক অ্যাক্টিভিটিস হচ্ছে? জেমস তো ডিসগাস্টিং বলে উঠে চলে গেল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যারা বিশ্বাসী তারা ফেস করে, অবিশ্বাস। অত্যন্ত কাছের লোক, নিকট লোকদের কাছ থেকে অবিশ্বাস। ও হতাশ হয়ে গেল। এইবারে দেখো, এখানে আমি একটা ছোট্ট কথা বলি। পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি বা বাস্তুভূত যেটাকে বলা হয়, এর কিন্তু আরেকটা এক্সপ্লানেশন আছে। এক্সপ্লানেশন হচ্ছে মানুষের এনার্জি থেকে কিন্তু এইটা হয় মোস্টলি। ভূতের পার্টটা বাদ, বলে যাদের মধ্যে অনেকটা এনার্জি স্টোরড, চ্যানেলাইজ হতে পারছে না। আমি উদাহরণ দিচ্ছি, ধরো বাড়িতে এমন কোনো ব্যক্তি আছেন যিনি ফিজিক্যালি চ্যালেঞ্জড, হাঁটতে পারেন না হয়তো, কিন্তু সে যুবক, তার তো প্রচুর এনার্জি, যৌবনের পুরো এনার্জিটা তার মধ্যে রয়েছে, কিন্তু সে তার পাটা নেই বলে সে পুরো এনার্জিটাকে চ্যানেলাইজ করতে পারছে না। বা বয়স সন্ধিকালের বাচ্চারা, যাদের মধ্যে নতুন করে অনেক এনার্জির উদ্গম হচ্ছে, কিন্তু তারা সেটাকে জানে না কি করে তারা সেইটাকে, সেই অত প্রাণ শক্তিটাকে তারা কি করে কাজে লাগাবে। এই সমস্ত সময় কিন্তু আমি দেখবে একটা পর্ব, আমি এর ঠিক পর্ব না, আমি না আগে মাঝে মাঝে ইউটিউবে লাইভ আসতাম। মানে ফেসবুকে যেভাবে লাইভে আসা যায়, ইউটিউবেও কিন্তু লাইভে আসা যায়। তো আমি প্রথম ইউটিউবে লাইভে আসতাম, খুব কম লোকজনকে পেয়েছি তখন দর্শক হিসেবে, কিন্তু আসতাম। ইউটিউবের আমার প্লে লিস্টের মধ্যে যদি লাইভ সেকশনটাতে যাও ইউটিউবে, দেখবে আমি পোল্টারগাইস্টের ওপরে একটা পর্ব করেছি, একদম থিওরি দিয়ে করেছি, যে বিশেষজ্ঞদের নাম উল্লেখ করে। তো সেইটা তোমরা পরে একটুখানি দেখে নিতে পারো।
তো বলছে এই যে পেন্ট আপ এনার্জি যেটা ভেতরে রয়েছে কিন্তু প্রকাশ পাচ্ছে না, তখন তারা এমন অনেক কিছু কাজ করে তাদের সাইকিক এবিলিটি দিয়ে, তারা কিন্তু জানে না, জানো তো, তারা কিন্তু অ্যাওয়্যার নয়, সচেতন নয় যে তাদের এনার্জিতে কাজটা হচ্ছে, কিন্তু সেই এনার্জিটা তারা তাদের মধ্যে থেকে চ্যানেলাইজ হয়ে অনেক কিছু হয়ে যায়। এটা হয়, এটা পোল্টারগাইস্ট থিওরি। আমার ওই ভিডিওটা আমি গ্রুপে আরেকবার পোস্ট করে দেব, তোমরা দেখো। ওইটার মধ্যে কিন্তু আমি পুরো তত্ত্বটাকে বড় করে বিশ্লেষণ করেছি। এখানে অতটা সময় নিলে আমার গল্পটা নষ্ট হয়ে যাবে। তো এবারে আমরা ধরে নিতে পারি, যদি যুক্তিবাদী মন হয়, যে রাইলি যে বাচ্চা মেয়েটা আছে সে যখন বয়ঃসন্ধিতে পৌঁছচ্ছে, তো তার ভেতরের কোনো এনার্জি হয়তো চ্যানেলাইজ হতে পারে। তাহলে তো ভূতের ব্যাপার না, তাহলে এই বাচ্চা মেয়েটির এনার্জি এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে, হতে পারে। কিন্তু এটা তা নয়, সেটা এর পরের ঘটনা প্রমাণ করলো। কিভাবে প্রমাণ করলো? না, ও তো মাঝে মধ্যেই এই মাটি তো গিয়ে দাঁড়াতো সেই আয়নার সামনে। এইবারে না ওর মন বলতে থাকলো ওকে, আমাদের যে একটা সিক্স সেন্স আছে, সেই ইনটিউশন থেকে তার মনে হলো যে এই যে ঘরের যেই সমস্ত কাণ্ড কারখানাগুলো ঘটছে, এই ভ্যানিটি বা ড্রেসিং টেবিলটা বাড়িতে আসার পর থেকে কিন্তু এইসব শুরু হয়েছে। এটা তার মন বলল তাকে। এবারে ও গিয়ে দাঁড়ালো সেই আয়নাটার সামনে, গিয়ে না খুব ইন্টেন্টলি দেখছে আয়নাটাকে। হঠাৎ দেখছে ওর পেছনে দাঁড়িয়ে আছে সেই লেডি ইন হোয়াইট, এক বিবর্ণ মহিলা, পুরো সাদা একটা গাউন পরে সে দাঁড়িয়ে আছে। ও যেই ঘুরে পেছনে তাকিয়েছে, নেই, কিন্তু প্রতিবিম্বতে দেখা যাচ্ছে। এবারে ও তো প্রচন্ড সাংঘাতিক রকমের ওর একটা ব্রেকডাউন হতে শুরু করলো, বুঝেছো তো, শরীর খারাপ হয়ে যাচ্ছে। এবং এই শরীর খারাপ হওয়াটার পেছনেও কিন্তু একটা কারণ আছে। যে কোনো নেগেটিভ এনার্জি তোমার ইমিউনিটি সিস্টেমটাকে নষ্ট করতে চায়। তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে নষ্ট করে দিতে পারলে সে তোমার শরীরকে ভালো মতো কবজা করতে পারে, তাই তো? এখানেও ঠিক তাই। যে কোনো নেগেটিভ এন্টিটি তোমাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুর্বল করবে, তাহলে কিন্তু তোমার উপরে রাজত্ব করাটা অনেক ইজি হয়ে যাবে। তো এই যে অ্যাম্বার সমানে শরীরের অসুস্থতার মধ্যে পড়ে গেল, এর মধ্যে একটা কথা তো বলাই হয়নি তোমাদের, এতটাই ও ডিপ্রেশনে চলে গেছিল যে ও নিজের ভালো চাকরিটাকে ছেড়ে দেয়। ও এবারে চাকরিটা ছেড়ে দিয়ে একদম বাড়িতে বসে যায়, হোম মেকার হয়ে যায়, এবং সে বাড়ির কাজকর্ম করছে। আর মেয়ের এই সমস্ত কাণ্ডকলাপগুলো দেখছে, যে মেয়ে কথা বলছে ওই লেডি ইন হোয়াইটের সঙ্গে। এইবারে একদিনকে ও এবারে তো বুঝতে পারছে যে লেডি ইন হোয়াইট বলে একজন কেউ আছে, এবং সে এই ভ্যানিটিটার সঙ্গে যুক্ত, তার অস্তিত্বটা। এইবারে একদিনকে সে শুনছে যে ওই রাইলি, ওর মেয়ে, ও শুনতো তো কথা বলছে কাল্পনিক বন্ধুর সঙ্গে। এতদিন মেয়ের কথা শুনতো, কিন্তু অপর পক্ষকে দেখা যেত না বা তার কণ্ঠস্বর পাওয়া যেত না। এইবারে কিন্তু সে শুনছে উল্টো দিক থেকেও একজন পরিণত মহিলার গলায় উত্তরগুলো আসছে। চিন্তা করো, বন্ধ ঘরের মধ্যে মেয়ে খেলছে, মেয়ে কারুর সঙ্গে কথা বলছে। এতদিন মা জানে সে একজন কাল্পনিক বন্ধু, তার ভয়েস শোনা যায় না, তাকে চোখেও দেখা যায় না। এখন মা শুনছেন যে মেয়ে যা যা প্রশ্ন করছে, উল্টো দিক থেকে একজন পরিণত
মহিলার গলায় আওয়াজ আসছে, তার উত্তর আসছে, কথোপকথন চলছে দুটো কণ্ঠস্বরে। দুম করে দরজাটা খুলেছে, কেউ নেই, শুধু মেয়ে। তুই কার সঙ্গে কথা বলছিলিস? ওই যে লেডি ইন হোয়াইট। লেডি ইন হোয়াইট কি বলেছে জানো? বলছে তুমি পচা মা, তুই মা ভালো নও, কাজেই তোমার কোনো অধিকার নেই আমাকে রাখার, আমাকে ও নিয়ে যাবে, আমি ওর চাইল্ড। চিন্তা করো। বলছে কেন এই সমস্ত কথা বলছে? বলছে কারণ ওর নিজের কোনো সন্তান নেই। মেয়ে বলছে, মানে ওই এন্টিটিটার, মানে ওই ভদ্রমহিলার নিজের সন্তান ছিল না, সে সন্তানের জন্য এই মেয়েটিকে কবজা করছে, যাকে কিনা সে সঙ্গে করে নিয়ে যাবে তার সন্তান হিসেবে। তখন মা রেগে গিয়ে বলছে ও কি করে এলো এখানে, ওকে জিজ্ঞেস করো কি করে এখানে এলো। তখন মেয়ে খুব ক্যাজুয়ালি উত্তর দিচ্ছে, তুমি আর জেমসই তো ওকে নিয়ে এসেছো। কল্পনা করো বন্ধুরা, বলছে তুমি আর জেমস তো ওকে নিয়ে এসেছো আমাদের বাড়িতে। এইবারে ও শিওর হয়ে গেল যে ওই যে ভিক্টোরিয়ান ড্রেসিং টেবিলটা ও নিয়ে এসে ওর বাড়িতে রেখেছে, এই হচ্ছে সমস্ত সমস্যার জড়। এর সঙ্গেই এই এন্টিটিটা চলে এসেছে ওদের বাড়িতে, এবং সে যেহেতু একজন নিঃসন্তান মহিলা ছিল, এই বাচ্চাটাকে সে এবারে নিজের কাছে নিয়ে যেতে চাইছে। নিজের সন্তানকে বাঁচাতে মা তো বাঘিনী হয়ে যায়, আমরা জানি। এইবারে ভদ্রমহিলা ওদের একটা ওয়্যার হাউস মতো ছিল, একটা বড় হাতুড়ি নিয়ে মারবে বলে নিয়ে এসেছে, যে একদম আমি আজকে ভেঙেই দেব ড্রেসিং টেবিলটাকে বলে। কাঁচটাতে এরকম জাস্ট হাতুড়িটাকে তুলেছে মারবে বলে, গলাটা এরকম টিপে ধরেছে। দেখছে সেই লেডি ইন হোয়াইট, সেই এবারে সামনে এসে ওর গলাটা টিপে ধরে ওকে অ্যাটাক করেছে। তো দুজন তো প্রচন্ড ধস্তাধস্তি একটা অ্যাটাকে, ও কোনো রকমে নিজেকে ছাড়িয়ে ও বাইরে বেরিয়েছে। ও তো বুঝতে পেরে গেছে যে কেসটা কি হয়েছে। এবারে পরের দিন সকালে ও নিজের মেয়েকে, জেমসকে বলল তুমি আমার মেয়েকে আমার মায়ের বাড়িতে দিয়ে এসো, মানে মামার বাড়িতে, আর তুমিও আজকে রাত্রিরে ফিরবে না। জেমস বলল আর ইউ শিওর যে আমি ফিরবো না রাত্রিরে, তুমি একা থাকবে বাড়িতে? বললো হ্যাঁ, আমার কিছু কাজ করার আছে এখানে। জেমস তো ওকে বিশ্বাস করে না। অতএব এই যে এত কিছু ঘটনা যে ওর জীবনে ঘটছে, সেই ঘটনাগুলোকে কিন্তু ও আর জেমসকে কিচ্ছু আলাদা করে বলেনি। তো ও বলেছে তুমি আসবে না আজকে, তুমি কালকে এসো, আমি খুব দুর্বল, আমি একটু বিশ্রাম করব, আমি একটু একা থাকতে চাই। আর আমার কিছু, অনেক সময় হয় না আমরা একটু একা থেকে নিজেকে একটু সর্ট আউট করে নেব, নিজের মানসিক ব্যাপারটা একটু গুছিয়ে নেব, তারপরে আমি আবার লোকজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করব। বলছে আমি আমার নিজের একটু টাইম চাই, একটু একা, যে আমি আজকে রাত্রির একটু ভাবনা চিন্তা করব, একটু নিজেকে একটু গুছিয়ে নেব, কালকে সকালে তুমি এসো আর মেয়েকে দিদার কাছে দিয়ে এসো। তো মেয়ে তো সকালে বেরিয়ে চলে গেছে, জেমস তো ড্রাইভ করে নিয়ে চলে গেছে। এইবারে ও করেছে কি, সন্ধেবেলাতে টানতে টানতে ওই ড্রেসিং টেবিলটাকে, ভ্যানিটিটাকে বার করে নিয়ে গেছে তাদের লনে। আর যখন নিয়ে যাচ্ছে না, মানে প্রচণ্ড অ্যাবিউসিভ গালাগালি কথা, ভয়েসগুলো শুনছে। বলছে অ্যাম্বার তুমি এই কাজটা ভালো করছো না, ইউ আর এ ব্যাড মাদার, আমার মেয়ে, ও আমার মেয়ে, রাইলি আমার মেয়ে, আমি আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব, এরকম নানান রকম কথা বলছে ওকে। হ্যাঁ, সে সময় কিন্তু ফিজিক্যালি দেখা যাচ্ছে না, কিন্তু কণ্ঠস্বর আসছে। ও টানতে টানতে বার করে নিয়েছে বাইরে, এবং নিয়ে সেইটাকে এইবারে ও সমস্ত শক্তি দিয়ে, ও যেহেতু এবারে ওপেন এয়ারে চলে এসেছে, বুঝেছো তো, ঘরের মধ্যে আর নেই,
ঘরের মধ্যেও যখন ভাঙতে গেছিল ওকে কিন্তু অ্যাটাক করেছিল, পারেনি। এখন কিন্তু ওপেন এয়ার ব্যাপারটা, মাথার উপর পুরো ছাদ মাঠ এরকম একটা জায়গাতে ও নিয়ে এসে এবারে ও পুরো একটা বাড়ি মেরে কাঁচটাকে খান খান করে দিয়েছে। আর তখন না শুনছে চিৎকার হচ্ছে, ও যখন ভাঙছে তখন আ করে চিৎকার করছে সেই ভয়েসটা। তারপরেও পুরো জিনিসটাতে মানে পেট্রোল ঢেলে পুরো পুড়িয়ে দিল ওই ড্রেসিং টেবিলটাকে। আর যখন পুড়িয়ে দিচ্ছে ড্রেসিং টেবিলটা, চিৎকার আসছে সেই ভদ্রমহিলার গলাতে, মানে ওকে নানান রকম ভাবে কার্স করছে, ওকে করছে, চিৎকার যা হয় যে তুমি কাউকে মারছো, সে যেভাবে রিটালিয়েট করবে, সে তো একটা নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু সে ফিজিক্যালি পারছে না তার কণ্ঠস্বর দিয়ে। করতে করতে পুরোটা জ্বলে গেল, পুড়ে গেল, এবং বলল যে আমি ইনস্ট্যান্টলি আমি রিলিফ বুঝতে পারলাম। বললো সঙ্গে সঙ্গে আমার ঘরের বাতাবরণ পুরো চেঞ্জ। ওই যে প্রচণ্ড ভারী হিউমিড একটা ব্যাপার, ব্লুম, ওটা কেটে গেল। তো আবার তো মেয়েকে নিয়ে এলো, জেমসও এলো বটে, কিন্তু এই ঘটনাগুলো না জেমস আর ওর সম্পর্কের মধ্যে একটা চির ধরিয়ে দিল। ওই যে অবিশ্বাস, পুরো লড়াইটা তো দেখো অ্যাম্বারকে একা লড়তে হলো, ওর প্রেমিক তো ওর সঙ্গে থাকলো না, বরঞ্চ ওকে মানে পাগল বা ক্রেজি এসব বলে ওকে উড়িয়ে দিল। তো যেই লোক আমাকে বিশ্বাস করে না, যাকে আমি আমার চরম বিপদের দিনে পাইনি, তার সঙ্গে সম্পর্ক তো টিকে থাকে না, অতএব এই সম্পর্কটা ভেঙে যায়। জেমস আলাদা হয়ে যায়, কিন্তু অ্যাম্বার আর তার মেয়ে দুজন তারা হ্যাপিলি থাকতে থাকে, কিন্তু নট হ্যাপিলি এভার আফটার, সেরকম ব্যাপার কিন্তু নয়। কেননা বলে যে আমাদের কিন্তু মাঝে মাঝেই আমরা অল্প বিস্তর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমরা টের পাই। সেটা সাংঘাতিক ভয়ঙ্কর কিছু নয় যে আমাদেরকে খুব ডিস্টার্ব করছে বা আমাদের জীবনযাত্রাকে একদম কাঁপিয়ে দিচ্ছে, সেরকম না। এই যেমন হঠাৎ করে কেউ চলে গেল, কোনো একটা জিনিস হয়তো একটু শিফট করে গেল, এরকম কিছু। আর এত বড় ঘটনাটা ফেস করার পরে অ্যাম্বারের এমন হয়েছে যে সে বলে এগুলোকে আমি গায়ে মাখি না। বলছে বলে এই ধরনের প্যারানর্মাল ছোটখাটো অ্যাক্টিভিটিস মানে এগুলো নাথিং, আমি যার মধ্যে দিয়ে গেছি। কিন্তু মেয়ে আর মা দুজনেই এরকম ছোটখাটো এক্সপিরিয়েন্স করতে থাকে। গল্পটা এখানেই শেষ একদম। তো ঠিক বলেছে নীলাঞ্জন। তো এটার কি এবারে বলো তো, এবারে আমার নিজস্ব যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে, আমরা জানি যে আয়না কিন্তু ওয়ার্কস অ্যাজ এ পোর্টাল। আয়না কিন্তু আমাদের বা এ জগৎ আর ওই জগতের মধ্যেখানের একটা দরজা। এই জন্য খুব ভালো করে লক্ষ্য করে দেখো, বেডরুমে যদি আয়না থাকে, অনেকে না করেন বেডরুমে আয়না রাখতে, কিন্তু আমাদেরও আছে। কারণ যেরকম বাড়িতে হয় শোয়ার ঘরে একটা ড্রেসিং টেবিল থাকে, তাহলে কি বলে, ড্রেসিং টেবিলের কাঁচটাকে ঢাকা দিয়ে দাও, নেটের পর্দা দিয়ে বা কাপড় দিয়ে একটা কার্টেন দিয়ে ঢাকা দিয়ে দাও আয়নাটাকে। বা আয়নাটা এমন একটা পজিশনে রাখবে যেখানে খাটের প্রতিফলন আয়নাতে পড়বে না। মানে তুমি যে শুয়ে আছো কি বসে আছো সেটা যেন আয়নাতে দেখা না যায়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস।
আয়নাকে ঢেকে রাখতে হয়, নয় আয়নার অ্যাঙ্গেলটা এমন রাখতে হয় যে ডাইরেক্টলি তোমার খাটের পাশে নেই, মানে তোমার খাটের প্রতিফলন সরাসরি আয়নায় পড়ছে না। এটা কিন্তু আমরা ছোট্টবেলার থেকে শুনে আসছি। এবারে এই যে আয়নার মধ্যে দিয়ে যে এই ঘটনাটা ঘটলো, ওদের কিন্তু একটা পোর্টাল খুলে গেল, জানো তো, কোথাও একটা দরজাটা খুলে গেল। ওই ভিক্টোরিয়ান পিরিয়ডের মহিলাকে তো মা তাড়িয়ে দিল বটে, কিন্তু আনাগোনাটা, ওপারের অস্তিত্বের আনাগোনাটা মা কিন্তু পুরোপুরি আটকাতে পারলেন না। কাজেই এই ছুটকো ছাটকা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো কিন্তু তাদেরকে এরকম অভিজ্ঞতা তাদের হতে লাগলো। এইবারে দেখো, আমরা তো এই জিনিসগুলো মানি না। বিদেশিদের কনসেপ্ট অনুযায়ী এখন আমাদের এখানেও একটা কনসেপ্ট এসে গেছে যে ফার্নিশড ফ্ল্যাট বিক্রি করা এবং কেনা। যারা বিশেষ করে ট্যুরে চাকরি করে, ট্রান্সফারেবল জব করে, তাদের কিন্তু আমরা দেখি যে তারা একদম ফার্নিশড একটা ফ্ল্যাট ভাড়া নিল বা কিনে নিল, আবার তারা যখন ছেড়ে যাবে ওই ফার্নিচারগুলো ওভাবে রেখেই তারা চলে যাবে। এইটা কিন্তু একদম ঠিক নয়। এখন সিস্টেম হয়ে গেছে, কিন্তু এটা বন্ধুরা একদম ঠিক না। দিস ইজ ভেরি রং, ভেরি রং। অন্যের ব্যবহার করা জিনিস, সে একটা সোফা কাম বেডি হোক কি একটা ডাইনিং টেবিল চেয়ার হোক, আমি বললাম না, আনলেস অর আনটিল ইউ নো দ্যাট পারসন রিয়েলি ওয়েল, খুব ভালো করে তুমি যদি না জানো তার স্বভাব চরিত্র সম্বন্ধে, সেটা কিন্তু, হ্যাঁ কাকুলি আমি বলবো, সিনেমা জগতের আরো ঘটনা আছে আমি বলবো, আমি একটু একটু করে তোমাদেরকে চাট মশলা দেব। তো এই হচ্ছে যে এই জিনিসটা আমরা কিন্তু মানি না। তো আমরা এই যে ফার্নিশড ফ্ল্যাট নিয়ে নিই, তার ফলে কিন্তু অনেকের অনেক রকম খারাপ জিনিস ঘটে। এবং সবসময়, হ্যাঁ তাপসীদি যে কথাটা বলছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা কথা জেনে রাখবে, যদি কোনো চেয়ার থাকে খালি, বিশেষ করে বেডরুমে, কোনোদিন চেয়ারটাকে ফাঁকা রেখো না। চেয়ারটার ওপরে দুটো কাপড় রেখে দাও, চেয়ারটার ওপরে কিছু একটা জিনিস রেখে দাও, কিন্তু রাতের বেলায় চেয়ারটাকে ফাঁকা কখনো রেখো না। এটা কিন্তু রেখো না, কারণ এটা বলা হয় যে এই সিটটাতে কিন্তু অনেকে এসে বসেন এবং তোমাকে অবজার্ভ করেন while you are sleeping। ভয়ঙ্কর কিন্তু ব্যাপারটা, যে তুমি যখন ঘুমোচ্ছ কেউ একজন চেয়ারে বসে তোমাকে দেখছেন। কাজেই সবসময়তে বলে যে চেয়ার কিন্তু কখনো খালি ওরকম রাখতে নেই। আমার যেমন এই বসার ঘরে একটা রকিং চেয়ার আছে, আবার ধরলে তো ওইটার ওপরে কিন্তু আমরা সবসময় কুশান, একটা টেডি বেয়ার, অনেক কিছু এরকম দিয়ে রাখি রাত্রির বেলাতে স্পেশালি, যে যাতে ওটা ফাঁকা না থাকে। যদিও ওটা আমার বেডরুমে নয়, কিন্তু হ্যাঁ একদম বিছানাও পেতে রাখতে নেই। মানে তুমি যখন আগে থেকে কিছু প্রিপেয়ার করে রাখো না, ওটা যেন একটা ওপেন ইনভিটেশন, জানো তো, ওটা যেন নেমন্তন্ন করা। আবার অনেক সময় হয় না, আমরা খাবার খেতে খেতে কেউ ডাকছে উঠে চলে গেলাম, সেটা করতে নেই। সঙ্গে যে খাচ্ছে তাকে খাবারের থালাটাকে ধরে রাখতে হয়। বা যদি তুমি ধরো একা খাচ্ছ, কেউ নেই, তখন কি করতে হয়, থালাটাকে একটু তুলে না অল্প একটু জল ঢেলে তার উপরে থালাটাকে বসিয়ে দিতে হয়, থালার তলাতে একটুখানি জল দিয়ে বসিয়ে দিতে হয়। কিন্তু এই যে খাবার ফেলে রেখে চলে যাওয়া, বা বিছানা একদম আমরা অনেক সময় করি, বিছানা পুরো পরিপাটি করে পেতে মশারি টশারি টাঙিয়ে তারপরে খেয়ে দিয়ে আমরা শুতে যাব, এটাও কিন্তু করতে নেই। বিছানা পেতে শুয়ে পড়ো। তুমি যদি আগে থেকে কোনো জিনিস প্রিপেয়ার করে রাখো, বিছানা পেতে রাখো, খাবার খালি রেখে দাও টেবিলে, তো
তোমার থালায় সাজিয়ে, কি চেয়ার থাকে, একদম শূন্য চেয়ার থাকে তোমার খাটের পাশে, ওগুলো মানে তুমি যেন ইনভাইট করছো, তুমি নেমন্তন্ন করছো কাউকে যে তুমি খাও, তুমি শোও, তুমি বসো, এরকম। কাজে এই জিনিসগুলো কিন্তু কখনো, হ্যাঁ গো কাকুলি আমি বলেছিলাম এটা, এই জিনিসটা কিন্তু, এই জিনিসগুলো কিছু জিনিস মানতে হয় বন্ধুরা, সব জিনিসকে কুসংস্কার বলে এড়িয়ে যেতে নেই। এবং সবচেয়ে দুঃখের কথা কি জানো তো, এগুলো মানে ভৌতিক উপদ্রব হচ্ছে কিনা তুমি বুঝতে পারবে না, কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। হয়তো দেখবে সম্পর্কের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, ঝগড়া হচ্ছে বাড়িতে, স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য হচ্ছে, ছেলে মেয়ে বাবা মায়ের কথা শুনছে না, বা শরীর খারাপ যাচ্ছে, ভীষণ শরীর ভালো যাচ্ছে না, ব্যবসা ভালো চলছে না, চাকরিতে তোমার গন্ডগোল হচ্ছে, চাকরির জায়গাতে অনেক হ্যাজার্ডস আসছে। এই যে গন্ডগোলগুলো হচ্ছে তুমি কিন্তু বুঝতে পারছো না যে কেন এগুলো হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু এর কিছু সাইড এফেক্টস। আমরা সবসময় যে ভাবি যে ভৌতিক কাণ্ডই ঘটবে ঘরে, যে সিনেমার মতো কেউ ঘুরবে বা উড়বে, এসব কিন্তু সবসময় হয় না। একটা কুনজর, কুদৃষ্টি বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তোমার ওপরে কুপ্রভাব যখন পড়ে, সেটা সবসময়তে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিটাকে এইভাবে দেখা যায় না যে বাটি ধরে যাচ্ছে কি ছবি ঝুলে ভেঙে পড়লো, এরকম না। শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, চাকরিতে প্রবলেম হচ্ছে, অনেক ক্ষতি হয়ে গেল, দামি জিনিস হারিয়ে গেল বা ভেঙে গেল, এইগুলোও কিন্তু কুপ্রভাব, যেগুলোকে আমরা আমাদের যুক্তিগ্রাহ্য মন দিয়ে, আমাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ দিয়ে আমরা মনে করি না এটা তো একটা ঘটনা, মানে এগুলোর বোধহয় বিচ্ছিন্ন আলাদা আলাদা ঘটনা। কিন্তু তা নয় বন্ধুরা, আমাদের এনার্জি সেন্টারটা তো আমাদের বাড়ি। আর এই যে দীর্ঘদিন বাড়ি ছেড়ে চলে যাওয়া, বাড়িকে লক অ্যান্ড কিতে রেখে দেওয়া, আমি অনেক পরিবারকে জানি খুব ট্যুর করছে, হয়তো বেশিরভাগ সময়তেই বাড়ি বন্ধ। এই বাড়ি বন্ধ রাখাটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস, স্পেশালি বাথরুম। কারণ বাথরুমটা একটা নেগেটিভ এনার্জির জায়গা, ওখানে তো আমরা আমাদের শরীরের বর্জ্য পদার্থকে ত্যাগ করি, ওটা কিন্তু একটা নেগেটিভ জায়গা, এবং ওটা খুব ড্যাম্প জায়গা, কোল্ড জায়গা। দেখবে বাথরুম একেবারে আলোকোজ্জ্বল ঝলমল করছে এরকম কিন্তু হয় না, বাথরুমটা ঠান্ডা ঠান্ডা থাকে, ভিজে ভিজে থাকে। কি বাথরুমটাতে আমরা তো স্নান করে বা আমাদের টয়লেট করে আমরা তো নিজেদের শরীরের যত মালিন্য সেগুলোকে তো আমরা দূর করি বাথরুমে। তো বাথরুম কিন্তু নেগেটিভ এন্টিটিসদের জন্য একটা হটস্পট হয়ে যায়। যখন খুব বেশি দিন তুমি বাড়ির বাইরে আছো, তোমার বাথরুম ব্যবহার হচ্ছে না, তোমার বাড়ি ব্যবহার হচ্ছে না, বা বাড়িতেও কোনো একটা পার্টে আমরা হয়তো যাই না, দেখা যাচ্ছে একটা খুব বড় বাড়ির হয়তো একটা ঘর আছে, কেউ যাই না ঘরটাতে, ওটা কিন্তু খুব ডেঞ্জারাস, ওগুলো কখনো করতে নেই। বাড়ি আমাদের অস্তিত্বের একটা বিরাট জিনিস, কাজে বাড়ি পরিষ্কার থাকবে, বাড়ি খোলামেলা থাকবে, ধূপ ধুনো পড়বে, প্রার্থনা হবে, প্রেয়ার হবে, এই জিনিসগুলো থাকলে বাড়ির পরিমণ্ডল ভালো থাকে, তখন সব কিছুই দেখবে ভালো চলবে। কিন্তু আমরা যে অনেক সময়তে ঘুরতে বেড়াতে সবাই ভালোবাসে, ঠিক আছে, কিন্তু অনেকে আছে অত্যধিক হয়তো যাচ্ছে, বা হয়তো একটা ফ্ল্যাট কিনে ফেলে রেখেছে, দীর্ঘ বছর পড়ে আছে, বা এনআরআই যারা যে এখানে ফ্ল্যাটগুলোকে রেখে যায়, যে বিদেশে তারা থাকেন, কলকাতায় যখন আসবেন থাকবেন, বা বৃদ্ধ বয়সে এসে থাকবেন, কিন্তু এত দিন যে একটা বাড়ি বন্ধ হয়ে পড়ে রইল, এটা কিন্তু নেগেটিভ এনার্জির জন্য একেবারে স্বর্গরাজ্য তাদের কাছে।
তারা কিন্তু প্রচণ্ডভাবে এই জিনিসটা চায় যে এই জিনিসটা হোক। অতএব সবসময়তে লক্ষ্য রাখবে, আমি তোমাদের বন্ধু হিসেবে, সুহৃদ হিসেবে তোমাদের সব সময়তে অনুরোধ করব যে কখনো বাড়িটাকে কোনোভাবে নেগলেক্ট করো না। বাড়িটার প্রত্যেকটা কোণায় তোমার অ্যাক্সেস থাকবে, তুমি যাবে, সে তোমার বাড়ির ফার্দেস্ট কর্নার হলেও তোমাকে যেতে হবে, যাতায়াত করতে হবে, বাড়িতে ঘুরতে হবে, মানে তোমার প্রেজেন্সটাকে বোঝাতে হবে যে তুমি এই বাড়ির মালিক। এইটা সবসময় বোঝাতে হবে যে এটা দিস ইজ মাই হাউস। বাইরের কোনো ইন্ট্রুডার এলে তারা দে শুড গো অ্যাওয়ে, আমি কিন্তু না। কাজে আমার বাড়ির প্রত্যেকটা কোণা পরিষ্কার থাকবে, আমি আমার ব্যবহার্য জিনিস অন্যকে ব্যবহার করতে দেব না, অন্যের ব্যবহার করা জিনিস আমি ব্যবহার করব না, যদি না সে খুব ক্লোজ হয়, আমার চেনা জানা হয়, যার সঙ্গে আমার এনার্জিতে মেলে সেরকম। আর আয়না যেন কখনো তোমার বিছানাকে প্রতিফলিত, তোমার বিছানার প্রতিফলন যাতে আয়নায় না পড়ে। আর যদি বা পড়ে, অনেক সময় ঘরে আমাদের রাখতেই হয়, আয়নাটা যাতে অন্তত রাত্রিরে আয়নাটা ঢাকা থাকে। তোমার বিছানার পাশে বা বেডরুমে স্পেশালি, এমনকি বাইরেও যদি ওপেন চেয়ার কোনো থাকে, যেমন ডাইনিং টেবিলের চেয়ার কি টেবিলের সঙ্গে আমরা লাগিয়ে দিই, ঢুকিয়ে দিই, তাতে প্রবলেম নেই। কিন্তু যখন ওপেন কোনো চেয়ার, বিশেষ করে সিঙ্গল চেয়ার তোমার বিছানার কাছে যদি থাকে, সেটাকে সবসময়তে তার উপরে কিছু দিয়ে রাখবে, একদম খালি রাখবে না, সেটাকে দিয়ে রাখবে। আর এই জিনিসগুলো একটুখানি দেখো, এগুলো মেনে দেখবে তোমাদের ভালো হবে। আমি কিন্তু কোনো রকমের কুসংস্কার প্রমোট করছি না, এটা কিন্তু সায়েন্টিফিক ফ্যাক্টস। এনার্জি ক্ল্যাশ হয়, এনার্জি সুন্দরভাবে জেলিং হয়, সবটাই হয়। যদি সুন্দরভাবে জেলিংটা হয়ে যায় খুব ভালো, যদি না হয় তাহলে কিন্তু ডিজাস্টার উভয় পক্ষেরই। এবং এটা শুধু মৃত মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা জীবন্ত মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ আমরা সবাই এনার্জিকেই আমাদের মধ্যে ধারণ করি। কাজেই এই জিনিসগুলো একটু মেনে চলো। আর বেড়াতে যাও, ঘুরতে যাও, সমস্ত কিছু করো, কিন্তু বাড়িকে অবহেলা না করে। বিশেষ করে বাথরুম, তোমার বাড়িতে যদি একাধিক বাথরুম থাকে, প্রত্যেকটা বাথরুম ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করো। আলো জ্বালিয়ে যেও রাত্রির বেলাতে, আলো কিন্তু অনেক নেগেটিভিটি দূর করে। তো বাথরুম কিন্তু ওইভাবে, বাথরুমগুলো স্পেশালি, হ্যাঁ, যে তোমার যদি একাধিক টয়লেট থাকে, একাধিক ওয়াশরুম থাকে, সেই সব ওয়াশরুমে যাতে তোমার অ্যাক্সেস থাকে, যে একটাই ব্যবহার করছি আরেকটা প্রায় ব্যবহার করা হয়ই না, এরকম যাতে না হয়। সব কটাতে যেও, মানে সব কটাতে ঘুরে ফিরে দরজা খুলো, একটু ভেতরে ঢুকো, একটু দেখো, কলটা একবার চালিও, বন্ধ করো, এরকম আর কি। মানে তোমার প্রেজেন্সটাকে ফিল করানো, যে প্রত্যেকটা কর্নার অফ ইউর হাউস যাতে বুঝতে পারে যে ইউ আর দেয়ার, যে তুমি মালিক, তুমি আছো। মানে পুরো অথরিটিটা নিজের হাতে রাখবে সবসময়। তাহলে ভূতের হাত থেকে তো বাঁচবেই, মানুষ ভূতের হাত থেকেও বাঁচবে। তো আজকে আমি একটু অন্যরকম পর্বটা করার চেষ্টা করলাম। আমি কতটা সফল হলাম কি হলাম না সেটা অবশ্যই আমাকে তোমরা জানিও। পরের পর্বে তো আমরা যেরকম আমাদের বন্ধুদের কাছ থেকে ঘটনাগুলো পাই, সেই রকম ঘটনাগুলো নিয়ে আসব। অনেক রয়েছে এরকম ঘটনা, কিন্তু আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার কথাটা একটু মেনো, এটা আমার তোমাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। আমি বন্ধু হিসেবে তোমাদের প্রত্যেকের মঙ্গল চাই।
অতএব যে জিনিসগুলো আমি বুঝেছি বা আমি জানি যেগুলোতে ক্ষতি হতে পারে, আমি স্বপ্নেও চাই না যে তোমাদের কারুর কোনো রকমের ক্ষতির সম্মুখীন হও, তোমরা কোনো রকম মানসিক বা শারীরিক যন্ত্রণা ভোগ করো। খুব ছোট্ট ছোট্ট কিছু জিনিস আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু এগুলো আমরা সহজেই এড়াতে পারি। তাহলে আজকে অনেকক্ষণ বকবক করলাম। নীলাঞ্জন বলছে ভীষণ ভালো লাগলো, জয়িতাদি তুমি বলছো খুব ভালো লাগলো, উর্মিদি বলছো ভীষণ খুশি হলাম, খুব ভালো লাগলো, এই তো আমার পুরস্কার পেয়ে গেলাম। কাকলি বলছে অনেক কিছু শিখলাম আপনার থেকে দাদা। হ্যাঁ, হিলেরিয়াস নয় গো কাকলি, মানুষ ভূতই আসল ভূত। তুমি ভূতকে না হয় হনুমান চালিসা দিয়ে দূর করতে পারবে, বদমাইশ মানুষকে কিন্তু হনুমান চালিসা শুনিয়ে তুমি তাড়াতে পারবে না, দেখবে। কাজেই আমি তো সবসময়তে বলি, আমি চৈতিকে সবসময় বলি যে দেখো, ভূতে ভয় নয়, মানুষ ভূতে বেশি ভয়। তন্ত্র মন্ত্র করে তো তুমি আত্মাকে, দুরাত্মাকে না হয় তাড়িয়ে দেবে ঠাকুরের পুজো টুজো দিয়ে, কিন্তু কোন পুজো দিয়ে কোন মন্ত্র দিয়ে তুমি মানুষ, বদমাইশ মানুষকে তাড়াবে বলো তো? তারা তো আর মন্ত্রতে ভয় পায় না, এ কিন্তু ভয়ঙ্কর জিনিস। কাজেই তাদের হাত থেকে সাবধান থাকতেই হবে। মহুয়াদি বলছো অসাধারণ পর্ব হলো আজকেও। দিদি তোমাদের এই যে ভাল লাগে। শিবানী বলছে যে খুব ভালো লাগলো। না না, সবাই যে ভালো, সংযুক্তা বলছো খুব সুন্দর, এইটাই আমার পুরস্কার, আর এটার জন্যই তো এত আয়োজন। তো ইউটিউবের বন্ধুদেরকে বলি যে ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করে সংযুক্ত হয়ে যেতে পারো আমাদের সঙ্গে। আর তোমরাও এই ফেসবুক গ্রুপে এসে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো বাকি বন্ধুদের সঙ্গে। মৌমিতা বলছো দাদা প্রতিবারের মতো একটা ভীষণ ভালো এপিসোড। থ্যাংক ইউ মৌমিতা, তোমাদের প্রত্যেকের সাপোর্ট পাই, তোমরা সঙ্গে থাকো বলেই আমি উৎসাহিত বোধ করি নতুন কিছু নিয়ে আসার। আজ তবে আসি, অনেক রাত্রির হলো, ভালো করে ঠান্ডাটা যতদিন আছে একটু এনজয় করে নাও। আবার সামনের পর্বে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসব আমি, সোমশুভ্র। ঠাকুরের কাছে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। দীপ্ত বলছো এই টিপসগুলো খুব দরকারি দাদা। হ্যাঁ, একদম একদম, জানো তো দীপ্ত, আর সন্ধেবেলার পর না প্রত্যেকটা ঘরে অন্তত একটা ছোট্ট আলো জ্বালার খুব প্রয়োজন, খুব অন্ধকার যাতে না থাকে। তো মহুয়াদি বলছো জমজমাট পর্ব। হ্যাঁ দিদি, থ্যাংক ইউ। মৌমিতা বলছো শুভরাত্রি, সংযুক্তা শুভরাত্রি। শুভরাত্রি গো প্রত্যেক বন্ধু, ভাই বোন, দাদা দিদি সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই, তোমাদের শুভরাত্রি জানাই। গুড নাইট কাকুলি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আজ তবে আসি, টাটা।